ভিন্ন রকম। এখানে আমরা নিজের একটা বড় ভোট পাবো, এটা আমরা বিশ্বাস করি। তো সেই জায়গাটা আছে, সেই জায়গায় আমাদের আসলে উচিত হচ্ছে যে যত বেশি সম্ভব আমাদের কানেকশনে প্রবাসীরা যারা আছে তাদেরকে ভোট দিতে উৎসাহিত করা, এবং তাদের যদি কোনো টেকনিক্যাল অসুবিধা হয় সেই অসুবিধাগুলোকে আসলে অ্যাজ এ কি বলে যে রাজনৈতিক সংগঠন কিংবা অ্যাজ এ সংগঠন হিসেবে আপনাদেরকে এই অসুবিধাগুলোকে মিটিগেট করার চেষ্টা করা কিংবা ভূমিকা নাও। এইটা হচ্ছে কি একটা প্রধান জায়গা আমি মনে করি প্রবাস থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার নিজ নিজ এলাকাতে প্রবাসের কাজটা আরো আরো একটু বলি, সেটা হচ্ছে যে এর মধ্যে আর এটা একটা ব্যাপার আছে, এবং প্রবাস থেকে ধরেন অনেকেই ক্যান্ডিডেট হওয়ার জন্য চেষ্টা করছেন, অনেকেই ক্যান্ডিডেট হওয়ার জন্য যোগাযোগ করছেন, অনেকেই দেশে আসতেছেন, হ্যাঁ, কিংবা আসবেন। এরকম আমার সাথে অন্তত কয়েকজনের যোগাযোগ হয়েছে বিভিন্ন দেশ থেকে। তো এরকম যারা আসলে আসতে চান কিংবা আসতেছেন, তাদেরকে আসলে উৎসাহিত করা এবং তাদেরকে মানে ভাই, যে রাজনীতি করতে চায়, ফিল্ডে নেমে আসলে সামনে যেতে চায়, রিস্ক নিতে চায়, তাকে আসলে কিংবা যার এই সুযোগটা আছে তাকে উৎসাহ দেওয়া, তাকে সাপোর্ট করা পেছন থেকে, এটা খুব জরুরি। সো এইটা আসলে ধরেন আপনাদের মালয়েশিয়া চ্যাপ্টার থেকেও যদি এরকম কেউ থাকে যে ক্যান্ডিডেট, তাকেও ধরেন উৎসাহিত করা এবং তাকে সাপোর্ট করা। ধরেন ইভেন এটা হতে পারে যে আচ্ছা আপনারা মনে করতেছেন যে ঠিক আছে আমরা এই মুহূর্তে কেউ আমাদের এমপি ইলেকশনে কোনো ক্যান্ডিডেট নাই মালয়েশিয়া চ্যাপ্টারে, তো সেক্ষেত্রে আমরা হয়তো বা নেক্সট উপজেলা নির্বাচন কিংবা অন্য কোনো একটা নির্বাচন, তো অন্তত 4টা 5টা নির্বাচন হয় বাংলাদেশে, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, অনেকগুলো নির্বাচন, সিটি কর্পোরেশন, অনেকগুলো নির্বাচন আছে। তো এইরকম কোন একটা ধাপে যদি কেউ আগ্রহী হয়, তো সেই জায়গাতে আসলে যুক্ত মানে এগিয়ে যাওয়া, এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আমাদের যেটা হচ্ছে যে আমি বলেছি যেটা, যে একটু আগে একটা শব্দ, যে কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্ট, মানে কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করা মানে হচ্ছে এরকম যে ধরেন আপনি একটা নির্দিষ্ট জায়গাতে নির্বাচন করবেন, তার মানে ওই নির্দিষ্ট জায়গার সমস্যা কি, সংকট কি, সুবিধা কি, আপনি কি অফার করতে চান। এরপর হচ্ছে যে ওইখানে কতগুলো কেন্দ্র আছে, কিরকম মানুষরা আছে, কি ধরনের কমিউনিটি আছে, এটার জিওগ্রাফি, এটার ডেমোগ্রাফি, অনেকগুলো ফ্যাক্টরস আসলে অ্যাজ এ ক্যান্ডিডেট এবং অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আপনাদের জানা দরকার হবে, মানে আমাদের জানা দরকার হবে। তো সেই জায়গাটা হচ্ছে গিয়ে, সেই জায়গাটা যাতে আসলে আমরা মানে এই জায়গাটা যাতে আমাদের ডেভেলপ হয়, এইটা বেসিক্যালি কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে এরকম যে ধরেন, মানে ধরেন আমার কথা দিয়ে আমি যদি উদাহরণ দিই, যে আমার নির্বাচনী আসন হচ্ছে খুলনা 2, এটা খুলনা শহরে, খুলনা সদরে। তো এইখানে আমি যে একজন ক্যান্ডিডেট, এইটা বেশিরভাগ মানুষ এখনো জানে না, বেশিরভাগ মানুষ এখনো জানে না, কারণ আমি সঙ্গত কিছু কারণে আমি ওইরকম প্রচারণা করতে পারিনি কিংবা করিনি, সঙ্গত কিছু কারণে। তো কিন্তু আবার একটা রাজনৈতিক মানে অংশ যেটা রাজনৈতিক ভাবে কানেক্টেড এবং হচ্ছে যারা রাজনীতি সচেতন, এই অংশের শতভাগ মানুষ জানে আমি একবারও কোথাও মুখ থেকে উচ্চারণ করিনি। এটা একটা আমার কৌশলও বলতে পারেন কিংবা আমার কিছু বাস্তবতাও বলতে পারেন। আমি একটা কৌশলগত কারণে আমি এখন পর্যন্ত মুখ থেকে উচ্চারণ করিনি যে আমি ওখানকার ক্যান্ডিডেট। বরঞ্চ আমাকে যারা চেনে কিংবা বিভিন্ন সময় যারা মিডিয়া থেকে আমার সাথে যখন যোগাযোগ করা হয়েছে, আমি বলেছি যে যদি যেহেতু আমার ওইখানে জন্ম, আমি ওইখানে বড় হয়েছি, ওটা আমার এলাকা, যদি দল আমাকে অ্যালাউ করে কিংবা দল আমাকে অনুমতি দেয়, তাহলে আমি ইনশাল্লাহ আমি এলাকার মানুষের জন্য দাঁড়াবো, এরকম একটা ধরেন বক্তব্য দিয়েছে। তো যাই হোক, তো এটা একটা কৌশলগত কারণ যে সবাই প্রচন্ড প্রচারণা করতেছে, আমি কিচ্ছু করতেছি না, তো একটা প্রতিনিয়ত একটা কিউরিসিটি রেখে দেওয়া, যাচ্ছে তাহলে এনসিপি থেকে কে করবে, তখন আসলে খুঁজতে খুঁজতে আচ্ছা এনসিপির শুনছি নাকি একজন, কারণ আমি এলাকার সাথে একেবারে প্রায় 25 বছর ডিসকানেক্টেড, আমি ঢাকাতে 25 বছর, তো আমাকে অনেকেই চেনে না। তো এখানে ধরেন তখন আলোচনা আসবে, আচ্ছা আমাদের এখানে বোধহয় একজন কেন্দ্রীয় নেতা আছে এনসিপি, এই যে এমন অমুক অমুক নাম শুনছি, ওই এলাকায় বাড়ি, এই টাইপের একটা ধরেন তৈরি করার জন্য আমি কিছুটা গ্যাপ দিছি, যাতে করে আমাকে নিয়ে আলোচনা হয় এলাকায়। এইটা একটা ধরনের স্ট্র্যাটেজি প্রচারণার, এটা একটা আরেক ধরনের স্ট্র্যাটেজি, আমি এটা ইচ্ছা করে কিছুটা করছি। যাই হোক, তো এরকম তো এতে করে কি হচ্ছে যে এখানে আসলে ফেজ ডেভেলপ করতেছে, যে আচ্ছা তাহলে কেন কেন এই ফেজ ডেভেলপমেন্টটা কেন জরুরি, এটা আপনাদেরকে বলি আমি এই কথাটা কেন বললাম, কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্ট এবং ফেজ ডেভেলপমেন্টটা কেন জরুরি। সেটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে বা কি বলে যে জামায়াত ইসলামী সম্ভবত 91-এর পর থেকে এখন পর্যন্ত তারা কিন্তু 30-35টার বেশি আসনে নির্বাচন করে নাই।
ছিয়ানব্বইতে বোধহয় কিংবা কোন একটা 96 সালে সম্ভবত একটা নির্বাচনে তারা অনেক ক্যান্ডিডেট দিছিল, কিন্তু সব তারা দিতে পারছিল কিনা আমি জানি না। কিন্তু এরপরে কিন্তু তারা আর কোনো ক্যান্ডিডেট সব আসনে দেয় নাই। তো তাদের কিন্তু সর্বোচ্চ ক্যান্ডিডেট 30 থেকে 35টা, তার মানে হচ্ছে তারা কিন্তু এইবার নির্বাচনে যাচ্ছে 260 থেকে 265 থেকে 270 হচ্ছে কি তাদের নতুন ক্যান্ডিডেট। আমাদের যেখানে যদি আমরা একা নির্বাচন করি আমাদের 300 নতুন ক্যান্ডিডেট, তার মানে জামাত একটা 84-85 বছরের পুরনো রাজনৈতিক দল হওয়ার পরেও তাদের থেকে আমাদের ব্যবধান হচ্ছে এইটা। হ্যাঁ, তাদের সাংগঠনিক শক্তি অনেক ভালো, তাদের অনেক টাকা পয়সা আছে, সেগুলো ডিফারেন্ট কেস। কিন্তু মাঠের যে পরিস্থিতি, কিন্তু মাঠের যে অ্যাকসেপ্টেন্স, মাঠে যে ধরেন পরিচিতি, সেইটা আবার জামাতের তুলনায় আমাদের অনেক বেশি। সো এই এই যে যে জায়গাটা, এখন আমরা যদি আসলে ধরেন এই জায়গাগুলো ডেভেলপ না করি, তাহলে আমরা নেক্সট টার্মে আসলে এই জায়গাগুলোকে আসলে ইয়ে করতে হবে। রাজনীতি কিন্তু একটা লম্বা সময়ের ব্যাপার, নেক্সট টার্মে আমরা এই জায়গাগুলো ডেভেলপ করতে পারবো না। এখন আসলে আমি আরেকটা জায়গাতে আছি, সেটা হচ্ছে যে এটা গেল ক্যান্ডিডেটের আলাপ। আরেকটা জায়গাটা হচ্ছে যে ধরেন প্রবাস থেকে আহ কি কি বিষয়ে রাজনৈতিক দাবি দেওয়ার মধ্যে থাকতে পারে, কিংবা কি কি কাজ সরকার কিংবা রাষ্ট্রের কাছে প্রবাসীরা চান কিন্তু পাচ্ছেন না, কিংবা গত কয়েক দশকে পাননি, এই জিনিসগুলোর ব্যাপারে আপনারা ধরেন আলাপ করা, ভূমিকা রাখা, এই দাবিগুলোকে সবসময় লাইভ রাখা, মানে নির্বাচন যতক্ষণ চলবে। যেমন আরেকটা কাজ আছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে যারা এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, যে আমাদের তো ধরেন ম্যানিফেস্টো হবে, ইলেকশন ম্যানিফেস্টো হবে। তো দেখবেন যে মোটা দাগে প্রবাসীদের জন্য কিছু এখানে দাবি দেওয়া কিংবা মানে কি বলে যে অঙ্গীকার এটা থাকবে, এটা খুব স্বাভাবিক, এটা থাকবে। কিন্তু প্রত্যেকটা দেশের জন্য হয়তো আলাদা আলাদা বাস্তবতা আছে। যেমন আমি ঠিক জানি না, মালয়েশিয়াতে হয়তো একটা বড় সংখ্যক আমাদের প্রবাসীরা সম্ভবত কি বলে এটাকে ইলিগেল বলে। আমি ইলিগেল শব্দটাকে অন্যভাবে বলতেছি না, আমি পজিটিভলি বলতেছি যে তাদের আসলে বৈধ ওয়ার্ক পারমিট কিংবা এই ধরনের বৈধ ভিসা টিসা নাই, এরকম আমি শুনছি, আমি ঠিক জানি না, আপনারা বলতে পারবেন। তো এইটা তো আসলে আমাদের জন্য একটা বড় ইস্যু, তাই না? এটাকে আমরা কিভাবে সলভ করবো? আমাদের এই মানুষরা কেন রিস্কে থাকবে? রাষ্ট্রের তো দায়িত্ব এটা কোনো না কোনো সেটেলমেন্ট করা। তো এইটা মালয়েশিয়ার জন্য একটা আলাদা ইস্যু হইতে পারে। তো সেক্ষেত্রে এইরকম কোনো ইস্যু যেটা অল ওভার প্রবাসীদের জন্য এজেন্ডা, পাশাপাশি মালয়েশিয়ার জন্য এজেন্ডা, এই ধরনের এজেন্ডা আসলে আপনারা নিজেরা আলাপ করে এটা ঠিক করে ম্যানিফেস্টোর টিমকে ধরেন এইটার ব্যাপারে আপনারা সাজেশন দিতে পারেন। আমাদের তো একটা ম্যানিফেস্টোর টিম তৈরি হবে, তৈরি হচ্ছে, হ্যাঁ, কিংবা এটা আগে থেকে কাজ করতেছে। এটাকে এখন আমরা ফাইনালাইজের দিকে যাব আর কি, আমাদের এই ইয়ের মধ্যে। সো সো ম্যানিফেস্টো টিমটা আসলে ম্যানিফেস্টো টিমকে তখন এটা দিলে তারা ধরেন এটার মধ্যে কাজ করতে পারবে। এবং এটা এই মানে এখানে আসলে রিয়েলি পার্টিজান না হয়ে মানুষের পক্ষে থাকা, যে আসলেই কি কি কাজ হলে আমাদের প্রবাসীদের জন্য অনেক উপকার হবে। যেমন কে যেন একজন আমাকে বলতেছিলেন, আমি ঠিক মনে পড়তে পারছি না, কিন্তু কেউ একজন আমাকে এটা বলেছেন, আমি জিনিসটার ব্যাপারটা ঠিক জানিও না, যে সম্ভবত আপনারা যখন বাংলাদেশ মিশন থেকে পাসপোর্ট রিনিউ করতে চান, তখন আমাদের দেশের যে দেশের তুলনায় একটা বড় অঙ্কের টাকা, মানে সেই টাকার পরিমাণটা কত আমি জানি না, মোটামুটি একটা অঙ্কের টাকা বেশি দিতে হয়। কেন? কারণ হচ্ছে এটার লজিকটা নাকি এরকম যে যদিও আমাদের কোনো প্রবাসী ভাই কিংবা বোন প্রবাসে মারা যান, সেক্ষেত্রে তার লাশ যাতে আসলে রাষ্ট্র নিয়ে আসতে পারে, এইটার জন্য একটা ফিস নাকি নেওয়া হয়। হ্যাঁ, তো আমার কাছে এটা মনে হয়েছে খুবই অ্যাবসার্ড যে আমার দেশের একজন নাগরিক, সে আমার দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য তার জীবনের একটা বড়, মানে আমাদের প্রবাসীরা যারা আসলে প্রবাসে আছেন, আমি যেটা বুঝি যে একটা মানে সম্ভবত বড় সংখ্যক প্রবাসী যারা তারা পরিবার ছাড়া থাকেন সারা পৃথিবীতে। ব্যাপারে যদি আমি হিসাব করি, 1,20,00,000 থেকে সম্ভবত 1.5 কোটি প্রবাসী আমাদের এখন আছেন। তো এদের একটা বড় সংখ্যা হচ্ছে পরিবার ছাড়া থাকেন। পরিবার ছাড়া থাকা তো আসলে ধরেন সবচেয়ে ভালো জায়গায় রাখলেও তো ধরেন সেটা আসলে জেলখানার মতো। তো এই ধরনের জায়গাতে যারা থাকেন, তাদেরকে এত বড় স্যাক্রিফাইস যারা করতেছেন দেশের ইকোনমিতে অবদান রাখার জন্য, তাদের লাশ আনার দায়িত্ব আসলে রাষ্ট্র নিতে পারবে না, তাহলে এটা কি রাষ্ট্র? তার মানে তো এই রাষ্ট্র আমরা চাই না, আমরা তো আসলে এর থেকে ওই রকম রাষ্ট্র চাই যে আসলে এই দায়িত্বটা নিতে পারবে। তাহলে এরকম আমি ঠিক জানি না যে এটা আছে কিনা, আপনারা বুঝতে। তো এই ধরনের ধরেন ম্যানিফেস্টের মধ্যে যে দাবি আসতে পারে, যেগুলো ইমিডিয়েট করা সম্ভব কিংবা কয়েক বছর করা সম্ভব, সেইগুলো আপনারা ধরেন একটা, সেগুলো করার ব্যাপারে আপনারা একটা ভূমিকা নিতে পারেন। আর একটা ব্যাপার যেটা, সেটা তো হচ্ছে যে কি বলে যে
চিরায়ত, এটা যে আলাদা করে বলার কিছু নেই। যদি আপনারা কোনো ফান্ড রেজ করতে পারেন, এটা তো চিরায়ত, আপনারা জানেন যে যে কোনো ধরনের ইভেন্ট করতে গেলে ফান্ড লাগে। ইলেকশন হচ্ছে গিয়া পলিটিক্স এর সবচেয়ে বড় ইভেন্ট। মানে আমরা তো যে কোনো প্রোগ্রাম করি না, মিছিল করি, আলোচনা সভা করি, ধরেন বিভিন্ন রকমের প্রোগ্রাম তো আমরা আসলে করি, কারণ প্রোগ্রাম করাই তো আসলে রাজনৈতিক দলের কিংবা ইভেন্ট করাই রাজনৈতিক দলের কাজ। তো সেইখানে ইলেকশন হচ্ছে সবচেয়ে বড় ইভেন্ট। তো ইলেকশন সবচেয়ে বড় যেহেতু ইভেন্ট, তাহলে সবচেয়ে বেশি টাকা খরচ হয় এখানে। তো এই খরচ তো আসলে ধরেন আপনি যদি এইভাবে ফান্ড রেজ করে ক্রাউড ফান্ডিং এ যদি করতে না পারেন, তাহলে একটা সময় তো আসলে এই পার্টি ওই মাফিয়াদের হাতে চলে যাবে, কিংবা পার্টির ভেতর থেকে কেউ কেউ মাফিয়া হয়ে উঠবে এই পার্টির ক্ষমতা কিংবা রাজনৈতিক পাওয়ারকে ব্যবহার করে। হ্যাঁ, তখন আসলে তাদের হাতে এটা কুক্ষিগত হইতে থাকবে। তো সেই জায়গাটা ধরেন যাতে না হয়, সেই জন্য এইটাকে আসলে যত বেশি ক্রাউড ফান্ডিং এর মধ্যে রাখা যাবে, তত বেশি মানুষের কাছে পার্টি জবাবদিহি থাকবে, জবাবদিহিতে বাধ্য থাকবে, এই জায়গাটা তৈরি হবে। সো ওই জায়গাটা আহ, কি বলে যে ওই জায়গাটা হচ্ছে গিয়ে জরুরি। তো ওই জায়গায় ধরেন আপনাদের যদি ভূমিকা রাখার, যেই পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ আছে, সেটা সেটা আপনারা রাখতে পারেন। মোটা দাগে এতটুকুই আমার প্রাথমিক আলোচনা ছিল। এখন আপনারা যদি প্রশ্ন করেন, আমি একে একে অ্যান্সার দিতে পারি। জি, ধন্যবাদ অসংখ্য আমার কথা এত দীর্ঘ সময় মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনারা এবার প্রশ্ন করতে পারেন। ওকে, ধন্যবাদ ফরিদ ভাই। এত সুন্দর করে সবকিছু, সুন্দর এবং পরিষ্কার করে সবকিছু বুঝায় দেওয়ার জন্য আমাদেরকে। তো আমরা পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে পারি। আনাম ভাই, আমার জি জি ভাই, আমরা নেক্সট পর্বে চলে যাই। আমরা প্রশ্ন যারা কোশ্চেন অলরেডি মেসেজে করেছে ওনাদেরটা নেই, তারপর হচ্ছে যারা হ্যান্ড রেজ করেছে তাদেরটা এক এক করে নিই। জি আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমার এখান থেকে প্রথমে মেসেজে প্রশ্ন দেখাচ্ছে মোহাম্মদ কবির উদ্দিন। প্রবাসীরা কিভাবে এনসিপি শক্তি বাড়াতে ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে? আমার মনে হয় এটা ফরিদ ভাই কিছুটা বলেছে, তারপরে ফরিদ ভাই আপনি যদি আরেকটু সংক্ষেপে ভাইয়ের জন্য জি, বলেন। আমি এটা ওই অলরেডি বলেছি যে ধরেন এখন এখন এই এই মুহূর্তের কথাগুলো আসলে আমি বলেছি। একটা তো আছে যে আমাদের লং টাইম ব্যাপার আছে, আমি দুইটা তিনটা কথাই বলেছি আসলে, যে ধরেন এই মুহূর্তের আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের এই প্রবাসী ভোটটা যাতে ফাংশনাল হয়, সেক্ষেত্রে আমাদের ভূমিকা নিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে যে এনসিপির সাথে আমরা যারা যুক্ত এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী কিংবা আমাদের নিজেদের যারা বন্ধু বান্ধব আছে, তাদেরকে আসলে উৎসাহী করা যে এনসিপি কে তোমরা সহযোগিতা করো, আমাদের ফান্ড লাগবে, কারণ আমরা সবচেয়ে বড় ইভেন্টের মধ্যে যাচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে এই মুহূর্তে কিংবা আগামী দিনে কিংবা ধরেন লং টার্মে প্রবাস এবং প্রবাসী রিলেটেড যে সমস্ত দাবি দেওয়া আমরা পরবর্তী সরকারের কাছে করতে পারি, সেই সরকারটা ধরে নেন যে এনসিপির সরকার, তাহলে আসলে এনসিপির ম্যানিফেস্টোর মধ্যে কি কি জিনিস থাকতে পারে, সেইগুলো আপনাদের জায়গা থেকে আপনারা নিজের একটা ছোট হতে পারে যে ছোট একটা টিম, কি বলে যে ছোট একটা টিম যদি আপনারা করে আপনারা একটা ম্যানিফেস্টোর ক্ষেত্রে আপনারা, ঠিক আছে যে মালয়েশিয়ান ডায়াসপোরা থেকে এই সাজেশনটা এসেছে আমাদের ম্যানিফেস্টো টিমের কাছে, তখন ওইটা মূল যে ম্যানিফেস্টোটা হবে, আমাদের তো একটা নির্বাচনী ম্যানিফেস্টো হবে, সেই ম্যানিফেস্টোর ভিতরে তখন আমরা এটা ইনক্লুড করতে পারবো। এইটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের ভূমিকা। আমি অলরেডি এটা বলেছি, আবারও বললাম। জি, এরপরে ধন্যবাদ। প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে নুরুল আমিনের কাছ থেকে। এনসিপি কি সত্যি 300 আসনে প্রার্থী দেওয়ার মতন এই মুহূর্তে বা নির্বাচনের মুহূর্তে সেই সক্ষমতা বা ইয়েটা আছে কিনা, মানে 300 জন প্রার্থী দেওয়ার মতন সেই ক্যাপাবিলিটিটা? জি, এটা এটা ভালো প্রশ্ন বলছেন। এটার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে, এটা সত্য কথা। এই দ্বিধাদ্বন্দ্বটা থাকা কঠিন না, বাস্তবসম্মত আমরা যারা তারা এই দ্বিধাদ্বন্দ্বটা থাকা এটা ভালো। আপনি যদি সত্যিকার অর্থেই পুরনো সেটেলমেন্ট কিংবা পুরনো রাজনীতির হিসেব করে করেন, তাহলে এনসিপির আমি বলবো যে 5 জন ক্যান্ডিডেটও নাই। মানে ধরেন আমার এলাকাতে আমি যদি যাই, আমি যদি ওইখানে দাঁড়াই, তাহলে আমি যার সাথে আসলে কম্পিট করব, মানে প্রথমত হচ্ছে যে রাজনৈতিক অভিজ্ঞতা, হ্যাঁ, তার রাজনৈতিক অভিজ্ঞতা আমার বয়সের থেকে বেশি। এটা হচ্ছে ধরেন একটা ব্যাপার। সে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে এবং তাদের ব্যাপক ধরেন মনে করেন, এবং ওইটা ধরেন বিএনপির ঘাঁটি, এরকম অনেকগুলো ব্যাপার আছে।
তো আমার ওইখানে আসলে কোন রকম কোনো ভালো করার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তারপরেও ব্যাপারটা হচ্ছে যে সব মানুষ বিএনপি করবে না, সব মানুষ জামায়াত করবে না। আওয়ামী লীগের কিছু একটা ভোট আছে এখনো বাংলাদেশে, কিন্তু সেটা আমাদের এখন ধর্তব্যের বিষয় না। বেশিরভাগ মানুষ, বাংলাদেশের বেশিরভাগ মানুষ একটা নতুন রাজনৈতিক দল চাচ্ছে। আবার এইখানে আমাদের জন্য যেটা মানে সুবিধা এবং সংকট, সেটা হচ্ছে যে মানুষ চাচ্ছে, কিন্তু সংকট হচ্ছে যে আমরা অনেক সময় চিন্তা করতেছি, এই যে ধরেন যে প্রশ্নটা কেন যে আচ্ছা আমাদের কি বিএনপির মতো ওইরকম শক্তি আছে, আমরা কি প্রত্যেকটা আসনে 5,000 10,000 লোক নিয়ে মিছিল করে শোডাউন দিয়ে মোটর শোভাযাত্রা করে কি আমরা নির্বাচনী প্রচারণা করতে পারবো? যদি পারি, না পারি তাহলে তো আমরা ওদের সামনে দাঁড়াইতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2, আমরা জানি যে নির্বাচন করতে অনেক টাকা লাগে, হ্যাঁ, 20 কোটি 50 কোটি 100 কোটি টাকা লাগে। আমাদের কি অত টাকা আছে? আমাদের লোকজন তো আসলেই টাকা নেই, এটা সত্য। তাহলে কি আমরা আসলে এটা কম্পিট করতে পারবো? এইরকম অনেকগুলো প্রশ্ন আছে। তো আমাদেরকে আসলে জিনিসটা ওইভাবে চিন্তা করতে হবে যে আপনাদের কারো কারো মনে থাকার কথা, জুলাই পদযাত্রা যখন চলে তখন আমাদের নেতা নাহিদ ইসলাম উনি একটা জায়গায় বক্তব্যের মধ্যে বলেছিলেন যে পুরনো মাঠের নতুন খেলোয়াড় হতে আমরা আসিনি, আমরা নতুন খেলার রুলস বদলে নতুন খেলা তৈরি করতে এসেছি। এটা কিন্তু ধরেন এটা কিন্তু একটা বোঝার জায়গা। সেটা হচ্ছে যে খেয়াল করেন, আমি একটা জায়গায় কয়েকদিন আগে বলতেছিলাম যে ওই যে এই জোহরান মামদানি নিউ ইয়র্কের যে মেয়র হইল, প্রথম মুসলিম মেয়র, সে হওয়ার পরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, সবাই আমাদের এখানে জোহরান মামদানি খুঁজতেছে। তো আমি একটা প্রশ্নের উত্তরে এরকম বলছিলাম একটা জায়গাতে যে জোহরান মামদানি যে আপনি খোঁজেন, জোহরান মামদানি যে সিস্টেমের মধ্যে তৈরি হয়, জোহরান মামদানিরা তৈরি হয়, আমাদের এখানে তো সেই সিস্টেম নাই। আমাদের ফাইটটা হচ্ছে ওই সিস্টেমটা আগে তৈরি করা। তো আমাদের ফাইটটা আরেক ধাপ পেছন থেকে, আমরা আরো নিচ থেকে শুরু করতেছি, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জায়গা থেকে ধরেন আমাদের ধরেন ওই ওদের মতো করে যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে আমাদের 5 জন ক্যান্ডিডেটও নাই, কিন্তু আমাদের মতো করে আমাদেরকে ক্যান্ডিডেট আছে এবং ক্যান্ডিডেট তৈরি করতে হবে। আর একটা বড় ব্যাপার আমি মনে করি যে এইখানকার তরুণ প্রজন্ম এবং নতুন ভোটার যারা, পাশাপাশি একটা বড় অংশের মানুষ এখনো ডিসাইডেড না তারা কাকে ভোট দিবে। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মোটামুটি কেপেবল, মোটামুটি ক্রেডিবল, এবং যারা আসলে একটু লম্বা সময়ে রাজনীতি করতে চায়, করতে পারবে, সেই সক্ষমতা আছে, এইরকম একটা সংখ্যক মানুষকে খুঁজে বের করে এই এই মানুষগুলোকে দাঁড় করানো, যতটুকু সাংগঠনিক শক্তি আছে, যতটুকু সক্ষমতা আছে, সেটাকে ওই মানুষগুলোর পেছনে বিনিয়োগ করা। এটা যদি করা যায় আমার ধারণা আমরা মোটামুটি একটা ভালো করতে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো। জি জি, ধন্যবাদ ফরিদ ভাই। এরপর পরে হাত তুলেছেন আদনান ভাই। আদনান ভাই, আপনি আছেন? জি 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 ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। জি ভাই, ফরিদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমরা কিছুদিন আগে গণমাধ্যমে শুনতে পেলাম যে গণ অধিকার পরিষদের সাথে এনসিপির একটা জোটের সম্ভাবনা আছে। ইদানিং আবার এই আলোচনাটা অনেক কম শুনতেছি। নির্বাচন খুব একটা বেশি সময় নেই, আমরা কি কোনো বড় ধরনের রাজনৈতিক দলের সাথে জোটের সম্ভাবনা আছে কিনা, যেমন জামাত, গণ অধিকার পরিষদ কিংবা আদার্স কোনো দলের সাথে জোটের কোনো পরিকল্পনা আছে কিনা? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার, পিআর পদ্ধতি আসলে বর্তমানে বিএনপি সহ কিছু দল এই পিআর পদ্ধতির বিরোধিতা করতেছে, আবার দেখতেছি জামাত এনসিপি এটার জন্য কাজ করতেছে। তো পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু, এটাই আমার জি, ধন্যবাদ। আমি ধন্যবাদ। খুব ছোট্ট উত্তর, সেটা হচ্ছে যে জোটের সম্ভাবনা নাই, একদমই আমি দেখছি না জোটের সম্ভাবনা। নির্বাচনী সমঝোতা নিয়ে একটা আলোচনা আছে, সেটা শেষ পর্যন্ত কতটুকু হবে এইটা এখনো কনফার্ম না। বরঞ্চ আমাদের সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের দিক থেকে এবং দলের ভেতরে একটা বড় অংশ এখনো মনে করে যে আমাদের স্বতন্ত্রভাবে নির্বাচন করা দরকার, তাতে আমরা রেজাল্ট যাই করি। এইটা হচ্ছে যে বাস্তবতা। আর পিআর এর ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের আলাপ আছে এখানে। বিএনপি এখন পর্যন্ত কোন রকম পিআর চায় না, বিএনপি এবং তাদের সহযোগীরা, এটা সত্য। দ্বিতীয়ত হচ্ছে যে জামায়াতের পিআর চাওয়া এবং আমাদের পিআর চাওয়ার মধ্যে পার্থক্য আছে। জামায়াত হচ্ছে গিয়া, আপনারা অনেকে শুনে থাকবেন কিংবা খেয়াল করছেন যে যে পার্লামেন্ট, যে সংসদকে 2টা হাউস করার আলোচনা আছে।
কিংবা এটাতে আমরা প্রায় সবাই একমত, মানে অলরেডি যে হাউসটা আছে আমাদের 300 আসন, এটা হলো লোয়ার হাউস যেখানে আইন তৈরি হয়। আর পৃথিবীর বিভিন্ন দেশে একটা আপার হাউস থাকে। আপার হাউস হচ্ছে আইনগুলো ভ্যালিডিটি দেয় কিংবা আইনগুলোকে রিভিউ করে। এক এক জায়গায় আপার হাউসের ক্ষমতা এক এক রকম। কিংবা কখনো কখনো তার কাছে কিছু কিছু আইন আটকে দেওয়ার ক্ষমতা থাকে, যাতে করে যদি গণবিরোধী কোনো আইন তৈরি হইতে থাকে তখন সেটা যাতে আটকে দেওয়ার কোনো ব্যবস্থা থাকে, এই জন্য আপার হাউস করে। তো আপার হাউস তৈরি করার একটা আলোচনা আছে, এটাতে আমরা সবাই মোটামুটি একমত। কিন্তু এখানে যে আপার হাউসের প্রশ্ন আসলে এনসিপির সাথে বিএনপির দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপার হাউস কিভাবে গঠিত হবে। যে আগে যেটা আপনারা জানেন যে আসনের অনুপাতে ওই কি বলে যে নারী আসন বন্টন হইতো, 6টা আসনের অনুপাতে একটা নারী আসন বন্টন হইতো। ও নারী আসনে কিন্তু সরাসরি ভোট হতো না। তো এইবার পিয়ারের ক্ষেত্রে, সরি আপার হাউসের ক্ষেত্রে বিএনপি দাবি করেছে একই রকম, যে আসনের অনুপাতে আপার হাউসে আসন বন্টন হবে। কিন্তু আমরা বলছি যে এটা যদি করা হয় তাহলে আসলে এখানে কোনো ব্যালেন্স অফ পাওয়ার হবে না। মানে আপনি লোয়ার হাউসে যেরকম আসন পেলেন, নারী আসনে সেরকম পেলেন, আপার হাউসে সেরকম পেলেন, তার মানে সব জায়গায় আপনার একই রকমের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। হয় যদি এই ভোটের অনুপাতে হয়, তাহলে যেটা দেখা যায় যে ভোটের অনুপাতে এইখানে যেরকম ভোট পায় সেই অনুযায়ী আসন পায় না, আসন কম পায় কিংবা বেশি পায়, সেটা যেটাই হোক। তো সেই জায়গা থেকে ভোটের অনুপাতে যদি হয় তাহলে ওইখানে একটা পাওয়ার ব্যালেন্স তৈরি হবে। এই জন্য আমরা বলছি যে আপার হাউসে পিয়ার লাগবে। এখন আপার হাউসে পিয়ার যেই কারণে দরকার, যে এই যে পাওয়ার ব্যালেন্সটা তৈরি করা, সেটা হইলে লোয়ার হাউসের পিয়ার আপাতত দরকার নেই। কেন এখনই এই মুহূর্তে বাংলাদেশকে লোয়ার হাউসে পিয়ারের মধ্যে নিলে বাংলাদেশ একটা জটিলতার মধ্যে পড়বে, কারণ ওই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। যে আমি যেটা বললাম যে আমরা রাজনৈতিক এবং সামাজিক ভাবে এখনো প্রস্তুত হইতে পারিনি। বাংলাদেশ একদম ধরেন পুরোপুরি নতুন একটা জায়গায় যেতে আমাদেরকে ধাপে ধাপে যেতে হবে। যাই হোক, তো সেই জায়গা থেকে এখন জামায়াতের ইস্যু যেটা হয়েছে, যে জামাত আসলে কখনোই এই দাবিটা প্রমিনেন্ট ছিল না, অন্তত যখন পর্যন্ত আলোচনা ছিল, আলোচনাগুলো যখন চলতেছিল। মানে আলোচনা মানে আপনি কি কি জায়গায় সংস্কার করবেন সে আলোচনাটা যখন হচ্ছে। তো জুলাই সনদের সংস্কার আলোচনাগুলো, প্রস্তাবগুলোর আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে, এটা জুলাই মাসে শেষ হয়েছে, এরপরে আগস্ট থেকে তারা আলোচনা শুরু করেছে, মানে আওয়াজটা তুলছে। সেপ্টেম্বর মাসে গিয়ে তারা এটা আন্দোলনে নামছে, যেটা আসলে অলরেডি ধরেন আপনি টেবিলের আলোচনা আছেন, টেবিলের আলোচনা থেকে আপনি রাস্তার আন্দোলনে গেলে এটা অনেক সময় অসুবিধা তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়। এটা একটা প্রবলেম হয়েছে। আর একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে কি বলে যে আর একটা প্রবলেম হচ্ছে যে কি বলে যে আমরা যখন আসলে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলাপ করছি, তখন আলাপটা ওনারা নিয়ে গেছেন হচ্ছে গিয়া ইয়েতে, কি বলে এটাকে, যে আপার হাউস, সরি তখন ওরা পিয়ারের ওইখানে নিয়ে গেছেন। সো লোয়ার হাউসে পিয়ার হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে খুবই কম। আগের পদ্ধতিতে নির্বাচন হবে, এবং আগের পদ্ধতিতে নির্বাচন করার জন্য জামায়াতই সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে আছে। তারা সবার আগে প্রার্থী ঘোষণা করেছে, তাদের প্রায় সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ, তারাও সেই নির্বাচনে আসবে। সো পিয়ারের নির্বাচন হতে যাচ্ছে বলে এই মুহূর্তে এরকম কোনো বাস্তবতা নেই। জি, ধন্যবাদ। পরবর্তীতে মোহাম্মদ সোহেল হোসেন। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ সোহেল হোসেন। আমার দেশের বাড়ি যশোর জেলা সদর উপজেলা। আমি বলতে চাচ্ছি, আমরা তো দেখছি যে নির্বাচনের আগে 3টা নির্বাচন হয়েছে। আমরা একটা বলি জাতীয় নির্বাচন, একটা বলি মানে ভোট চুরির যে নির্বাচন গুলো আমরা দেখছি গত 3বার হয়েছে। তো আমরা কি মানে আশা করি যে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে? কারণ আমরা দেখছি যে নির্বাচন কমিশন মানে একতরফা ঘোষণা, মানে বিভিন্ন মতামত দিচ্ছে, একটা দলের প্রতি তারা ঝুঁকে আছে। আর আমরা দেখছি যে আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক যে মানে কেন্দ্রগুলো আছে, ভোট কেন্দ্র, মানে প্রত্যেকটা কেন্দ্রে বা প্রত্যেকটা মানে স্থানীয় পর্যায়ে একটা দলের খুব মানে আগে যেমন আওয়ামী লীগ একটা মানে চড়াও ভাবে থাকতো, সন্ত্রাসী কর্মকাণ্ড করতো, এখন মানে বিএনপির ক্ষেত্রে এটা মানে হচ্ছে যে প্রতিটা এলাকায় তারা চাঁদাবাজি লুটবাজ করতেছে। তো আমরা কি আশা করতে পারি যে আগামী নির্বাচন সুস্থ হবে বা মানুষ মানুষ ভোট দিতে পারবে? আপনারা তো দেশে আছেন, আপনারা কেমন মানে এটা অনুভব করছেন? জি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন করছেন। এইটা আপনার প্রশ্নটা শুনতে শুনতে আমার মাথায় একটা ইয়েও আসলো, সলিউশনও আসলো। এটা অবশ্য খুব ইনোভেটিভ সলিউশন না, হয়তো বা এমনিতে এটা হইতো, কিন্তু আলাপটা তুলছেন, এটা ভালো হয়েছে। সেটা হচ্ছে যে এই সম্ভাবনা বাংলাদেশে সবসময় আছে। মানে আমাদের যে পুরনো সেটেলমেন্টে জোর করে ধরেন ভোট দখল করার, এইটার একটা ধরেন এদের কি বলে যে এটা এটা এদের একটা খাসলত আছে।
তো এইটা যে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই ক্ষমতার ধরেন কি বলে যে ক্ষমতা প্রদর্শনের যে ধরেন বিকার, এইগুলো এদের মধ্যে আছে। এটা অলরেডি আপনারা দেখছেন বিভিন্ন জায়গাতে বিএনপির লোকজনরাই বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতেছে, রোড ব্লকেট করছে, আগুন সন্ত্রাস করছে, আপনার ধরেন খুনাখুনি হয়েছে অলরেডি, ধরেন তাদের প্রার্থী ঘোষণা করার পরে 2টা জায়গায় অন্তত মার্ডার হয়েছে, একজন প্রার্থী গুলিবিদ্ধ অবস্থায় সিরিয়াস চিকিৎসাধীন আছে, এরকম অবস্থা তাদের হয়েছে, এবং এটা হয়তো সামনে আরো বাড়তে পারে। যাই হোক, সো এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা হচ্ছে এই দিককার একটা চিত্র। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ মানে এই মুহূর্তে যারা বাংলাদেশের রাজনৈতিকভাবে অ্যাক্টিভ, পতিত ফ্যাসিস্ট বাদে বাংলাদেশের সবাই মোটামুটি নির্বাচন চায়, একটা দুইটা ছোটখাটো শক্তির ছাড়া। ছোটখাটো একটা দুইটা শক্তি আছে যারা মনে করে যে এই পরিস্থিতিটা যদি কন্টিনিউ করে তাহলে তাদের লাভ, কারণ অনেকেই আছে যারা হচ্ছে যে ধরেন খুব সুবিধাজনক অবস্থায় আছে এই পরিস্থিতিতে, ছোটখাটো শক্তি তারা। তো যেহেতু সে সুবিধাজনক অবস্থায় আছে, সে চিন্তা করে যে এটা যদি এইভাবে থাকে তাহলে ভালো তার জন্য। কিন্তু মূল বাস্তবতাটা আসলে এটা না, মূল বাস্তবতা একটা নির্বাচনের দিকে যেতে হবে, না হলে বাংলাদেশের রাজনৈতিক এবং কি বলে যে রাষ্ট্রীয় স্থিতিশীলতা একটা হুমকির মুখে পড়বে। তো এটা একটা প্রবলেম আছে। তো সেই জায়গা থেকে ধরেন এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে নির্বাচনটা আসলে ধরেন। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখন এই জায়গা থেকে সবাই আমরা মোটামুটি চাই, ছোট শক্তি আসলে মনে করি যে এটা কুলাতে পারবে না, তো নির্বাচনের দিকেই সবাই যাবে, সবাই চেষ্টা করবে। হ্যাঁ, এটা নিয়ে অনেক ধরনের আলোচনা আছে যে এখানে যাতে একটা স্থিতিশীল অবস্থা থাকে এবং একটা ভালো নির্বাচনের দিকে যায় এবং নির্বাচনে কোনো ধরনের কোনো ঝামেলা না হয়। কিন্তু তারপরে এখানে একটা বড় সংকট রয়ে গেছে, সেটা হচ্ছে যে পতিত ফ্যাসিস্টের দোসররা, তাদের বিভিন্ন রকম এজেন্ট এখানে আছে, এবং হচ্ছে দিল্লি। কারণ আপনারা জানেন যে 5ই আগস্টে আওয়ামী লীগের কারো যদি মাইকটা অন থাকে পতিত যে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দিল্লির যে পলিটিক্যাল ক্যাপচার এখানে, কিংবা যে পলিটিক্যাল আধিপত্যবাদ, সেটা এখানে ধরেন বড় রকমের একটা ধরেন ব্রেকডাউন হয়েছে। এখন ওরা তো বসে নেই, ওরা তো বিভিন্ন রকম এখানে ষড়যন্ত্র, বিভিন্ন পরিকল্পনা করবে, এটা খুব স্বাভাবিক। তো ওই জায়গাটা থেকে ধরেন তারা বিভিন্ন রকম স্যাবোটাজ করার চেষ্টা করা, বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতে হয় সেই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা, এইরকম বিভিন্ন জিনিস তারা চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে ধরেন এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর ভেতরে এবং প্রশাসনিক প্রস্তুতিও ধরেন রাষ্ট্রের মধ্যে এটা কম বেশি আছে, এবং ইভেন কূটনৈতিক মানে প্রস্তুতিও আছে। তো সেই জায়গা থেকে আপনার এইটা খুব একটা অসুবিধা হবে না। এরপরে হচ্ছে যে ধরেন এই সবগুলো পরিস্থিতি বিবেচনায় নিয়ে যদি অসুবিধা হয় তখন আসলে আমরা কি করব। তো আমাদের যে জায়গাটা ধরেন আপনাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে আপনারা এইটা নিয়ে আগে থেকেই প্রস্তুতি নেবেন। আমি এই আলাপটা আসলে ডায়াসপোরার কেন্দ্রীয় ইয়েকে আমি এই আলাপটা পার্সু করব, আমি যেটা আপনাদের সামনে এখন করতেছি, সেটা হয়তো বা তারা অফিসিয়ালি আরো এটাকে ইয়ে করবে, যে ইলেকশনের সময়টাতে তফসিল ঘোষণা হওয়ার পরে, বিশেষত ইলেকশনের আগের 1 সপ্তাহ, ইলেকশনের দিন এবং রেজাল্ট ঘোষণা হওয়ার আগ পর্যন্ত, যেহেতু আপনারা প্রবাসে থাকবেন, আপনারা যদি ওই সময়টাতে একটা কড়া নজরদারিতে রাখেন বাংলাদেশের পরিস্থিতিকে, এবং এই নজরদারিটাকে নিয়ে পরিস্থিতি অনুযায়ী যদি আপনারা অ্যাক্ট করতে পারেন, হ্যাঁ, যে ধরেন অনেক সময় দেশের ভেতরে থেকে অনেক জিনিস করা যায় না, কিংবা নজরদারিটাও করা যায় না, কারণ ওই রকম বড় ইভেন্টের মধ্যে সবাই প্রচন্ড ব্যস্ত থাকে। ওই জায়গাটা যদি আপনারা ধরেন ভূমিকা রাখেন এবং প্রবাস থেকে আওয়াজ তুলতে থাকেন যে আমরা এবার প্রথম ভোট দিচ্ছি প্রবাস থেকে, সো এই ভোটটা সুষ্ঠু হতে হবে, এই ভোটটা ভালো হতে হবে, যে ক্ষমতায় আসুক আমাদের কোনো আপত্তি নেই, গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতায় আসুক এটা নিয়ে আমাদের আপত্তি নেই, বাট গণতান্ত্রিক নির্বাচনটা সুষ্ঠু হতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচনী প্রসেস তৈরি করতে হবে। এবং এটা বলার ক্ষেত্রে একটা জিনিস আপনাদের কাছে আমি অনুরোধ করবো, সবসময় এইটাকে পয়েন্ট আকারে আনবেন যে বাংলাদেশের প্রধান সংকট কিন্তু আমাদের শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর করার যে ব্যবস্থা সেটা না থাকা। এইটা যদি থাকতো তাহলে বাংলাদেশ এত পেছনে থাকতো না। আপনি খেয়াল করে দেখেন, যতবার আমাদের এখানে নির্বাচন আসছে ততবার এই দেখেন এই যে এই প্রশ্নগুলো আসছে, এবং কেন প্রশ্নগুলো তো আসলে এমনি এমনি আসেনি, কারণ প্রতিবারই এখানে মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি এবং ধরেন হরতাল, অবরোধ এগুলো করতে হয়েছে, কারণ কেউ এখানে আপোষে ক্ষমতা ছেড়ে দিতে চায় না। কেউ এখানে ধরেন শান্তিপূর্ণভাবে পাওয়ার হস্তান্তরের কোনো ব্যবস্থা আমাদের এখানে সাংবিধানিক ভাবেই নাই।
অতএব এই সংকটটা আমাদের এখানে রয়ে গেছে। তো আমাদেরকে এটা ইস্যু করতে হবে যে যেহেতু এই ব্যবস্থাটা নাই, আমাদের সামনে কিন্তু সুযোগ যে এই ব্যবস্থাটা তৈরি করা, তাহলে যাতে আগামী 50 বছর আমাদের এই হানাহানি খুনাখুনি দেখতে না হয়। তো এইটা একটা ইস্যু করে ধরেন এই আওয়াজটা জারি রাখা, এটা আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে। জি, ধন্যবাদ। পরবর্তীতে হচ্ছে রায়হান। আসসালামু আলাইকুম, আমি রায়হান হাসান। তো আমার রায়হান প্রশ্ন ভাই, এক মিনিট, যারা প্রশ্ন করে ফেলেছেন তারা রেজ হ্যান্ডটা দয়া করে উঠায় ফেলবেন, তাহলে বুঝতে সুবিধা হয় আমাদের জন্য। জি রায়হান ভাই। জি, ফরিদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আসলে সরকার যেভাবে বিএনপির কাছে কোণঠাসা হয়েছে, সরকার তো অলরেডি বিএনপির কাছে কোণঠাসা, বিএনপি যেদিকে যায় ওই দিকে সরকার নড়াচড়া করে যা দেখতেছি। আর আওয়ামী লীগ তো 13 তারিখে ঘোষণা দিয়ে হরতাল দিছে, কিন্তু বিএনপি প্রতিদিনই অঘোষিত হরতাল পালন করতেছে। তো এই যদি দেশের অবস্থা হয়, তাহলে সরকার কিভাবে নিরপেক্ষ একটা সুন্দর একটা নির্বাচন উপহার দিবে? আমি তো সেটা নিয়ে শঙ্কিত। তো এই বিষয়ে এনসিপি কি ধারণা পোষণ করে বা কি চিন্তা ভাবনা করতেছে? ধন্যবাদ। না, এটা ঠিক আছে, এটা ধরেন এটা বিএনপির উপরে ধরেন সরকার ইয়ে হয়েছে, এটা যেমন সত্য, কিন্তু জামায়াতও আসলে সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অংশকে ধরেন কি বলে যে তাদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে, এবং তারা তাদের ইতিহাসের সবচেয়ে সুবিধাজনক সময় আছে ক্ষমতা কি বলে যে উপভোগ করার দিক থেকে। যদিও তারা সরাসরি ক্ষমতায় নেই, কিন্তু তারা খুবই সুবিধাজনক অবস্থায় আছে। অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় অংশ তাদের নিয়ন্ত্রণে, সো তারাও সুবিধাজনক অবস্থায় আছে। বিএনপিও ধরেন ইয়ে আছে, মানে তারা তো সেই পুরনো ভাবে খেলতে চাইছে, খুব স্বাভাবিকভাবেই তারা সুবিধাজনক জায়গাতে থাকবে। এই জায়গাটা যেটা হচ্ছে যে এইটার মধ্য দিয়ে যতটুকু মানে মানিয়ে, এখানে ধরেন যদি কোনো কারণে ইলেকশনটা ভালো না হয়, আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করতে হচ্ছে, যদি কোনো কারণে ইলেকশনটা ভালো না হয়, এই বড় রাজনৈতিক দলগুলো বিপদে পড়বে। তো তারা তাদের এক্সিস্টেন্সের স্বার্থে কিংবা তাদের কি বলে যে তাদের পরবর্তী ফিউচার রাজনীতির স্বার্থে তারাও চাইবে যে আসলে একটা ভালো নির্বাচন হোক। অতএব আর বাকিটা তো আমাদের আওয়াজ জারি রাখতে হবে যে, এবং এই আলোচনাগুলো করতে থাকতে হবে। দেখা যাক বাকিটা কি হয়। ঠিক, ধন্যবাদ। এর পরবর্তীতে মোহাম্মদ আলামিন। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন ভাই। আমার প্রশ্ন হচ্ছে, এখনো অনেক জায়গায় জেলা এবং থানা কমিটি হয় নাই আমাদের জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের, যেটা বিশেষ করে ইউনিয়ন কমিটি তো এখনো আমার মনে হয় 20% শেষ হয় নাই। সেক্ষেত্রে আমরা যেহেতু সামনে ভোটের নির্বাচন নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, এখানে কোনো সমস্যা ফিল করবো কিনা আমরা, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়টা হচ্ছে এনসিপি মালয়েশিয়া অনেক সদস্য ভাইরা আছেন যারা আঞ্চলিক কমিটিতে বাংলাদেশে তাদের আঞ্চলিকতে রাজনৈতিক ভূমিকা রাখতে চাই। তো সেক্ষেত্রে আমরা যদিও দায়িত্ববাহী হিসেবে যাদের নাম্বার আছে তাদের নাম্বার যদি মানে দেই, তো তারা রেসপন্স করেন, এরকমও আমাদের কাছে ইয়ে আছে। তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে কি করতে বলতেছেন, বা কিভাবে আমরা আমাদের জন্মভূমিতে রাজনৈতিক ভূমিকা পালন করব? ধন্যবাদ। জি, আমি প্রথম প্রশ্নটার উত্তর দেই যে আমাদের অলরেডি আমরা ওই যে কারণে ধরেন কিছুটা সিস্টেম ব্রেক করে আমাদের 10 বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমি নিজেও একটা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব, মানে আমার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আসলে এটা। তো এটা যাতে দ্রুত কমিটিগুলো হয় এবং দ্রুত যাতে আমরা মানে এই সাংগঠনিক বিস্তারটা করতে পারি। তো একদম যে খারাপ অবস্থায় আছে আমরা তা না, অনেকগুলো জেলা কমিটি হয়েছে, অনেকগুলো উপজেলা কমিটি আছে, ধরেন 300+ উপজেলা কমিটি সম্ভবত এখন আছে, কিংবা আরো বেশি হবে, আমার কাছে এক্সাক্ট ইয়ে নাই। আর বেশিরভাগ জেলাতে অলরেডি কমিটি হয়ে গেছে, কয়েকটা জায়গাতে কমিটি নাই। এগুলো খুব দ্রুত হয়ে যাবে। আশা করি যে নভেম্বরের মধ্যে আমাদের ধরেন অন্তত জেলা উপজেলার কমিটি 90% হয়ে যাবে নভেম্বরের মধ্যে। আর বাকিগুলো ধরেন এইগুলো যেটা চলতেছে এটা কোন পর্যায়ে যাবে এটা আমি বলতে পারি না, তবে আমার ধারণা ডিসেম্বরের মধ্যে আমাদের 60-70% কমিটি হয়ে যাবে, মানে তৃণমূলে জেলা উপজেলার পরের যে কমিটিগুলো, এটা হয়ে যাবে। সো দেন আমাদের 1 মাস তখন হাতে থাকবে নির্বাচনের জন্য, যদি ফেব্রুয়ারি 1 নির্বাচন হয় বা 10-12 তারিখের দিকে নির্বাচন হওয়ার কথা। সো এখন আপনার যতটুকু প্রস্তুতি আছে ততটুকু নিয়েই করতে হবে, ওটা নিয়ে ধরেন জামাত কিংবা বিএনপির সাথে ধরেন নিজেকে তুলনা করে লাভ নেই। আমাদেরকে মূলত আসলে মানুষের উপরে ভরসা রাখতে হবে,
এবং মানুষের ভরসাটাকে উস্কে দিতে পারতে হবে যে ভাই দেখো নতুন রাজনীতির জন্য তোমরা অপেক্ষা করছো, তোমরা যদি এই দলকে সাপোর্ট না দাও এই দল দাঁড়াবে না। এই ধরনের বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করতে হবে, সেটা আপনারা সময় সময় বুঝে যাবেন এবং আপনারা নিজেরাও আসলে অনেক ধরনের টেকনিক আবিষ্কার করতে পারবেন, এটা সমস্যা না। তো এইটা হচ্ছে অবস্থা। আরেকটা কথা আপনি যেটা বলছেন যে প্রবাস থেকে যারা আছেন মালয়েশিয়া থেকে, যে তারা কিভাবে তাদের নিজ এলাকার সাথে যুক্ত থাকতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। যে আপনি প্রবাস থেকে ধরেন, আপনি তো প্রবাস থেকে এখানে আর আপনার জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি হবেন না, এটা তো খুব স্বাভাবিক, এটা তো সবাই জানি। হ্যাঁ, কিন্তু আপনার নিজ জেলার সাথে কিংবা নিজ উপজেলার সাথে যদি আপনি কানেক্টেড থাকেন, তাহলে আসলে অনেকগুলো জিনিস আসলে করার আপনার সুযোগ থাকে। হ্যাঁ, যেমন আমি যেটা বলতে পারি যে আমরা যখন হাসিনার সময় আমরা এরকম ধরেন প্রবাসী যে কানেকশন গুলো ছিল, প্রবাসী যে ধরেন কমিটি গুলো কিংবা কানেকশন গুলো ছিল, এগুলো আমাদেরকে কয়েক রকম সহযোগিতা করছে। যে ধরেন অনেক সময় হয়েছে যে আরো তখন তো ধরেন ছাত্ররা যে আন্দোলনগুলো করতো, তখন তাদের কাছে তো টাকা পয়সা নেই, দেখা যায় যে প্রবাস থেকে ধরেন কয়েকজনে মিলে কিছু চাঁদা টাদা তুলেই ধরেন এক একটা ইভেন্টের টাকা চলে আসতো, এটা একটা বড় সাপোর্ট তারা পাইতো। জেলার কথাই আমি বলছি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ধরেন অনেক সময় অনেক ভয়েস রেজ করার ব্যাপার হইতো বিভিন্ন ইস্যুতে। যেমন আমি দুইটা বড় উদাহরণ দিতে পারি। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখন যখন আন্দোলনের উপরে যখন হামলা শুরু হইলো, তখন কিন্তু সারা পৃথিবী থেকে প্রবাসী স্টুডেন্ট যারা, মানে আমাদের যারা বাংলাদেশি স্টুডেন্টরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওইখানে কিন্তু তাদের একটা ছোট কমিউনিটি কিংবা গ্রুপ তৈরি হয়, যে প্রবাসী স্টুডেন্ট কিংবা বাংলাদেশি স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, এই ধরনের একটা গ্রুপ তৈরি হয়। প্রত্যেকটা জায়গাতে এটা আছে, সেটা 5 জন হোক 10 জন হোক যাই হোক, তাদের কিন্তু একটা কমিউনিটি আছে। এইরকম মানে বিশেষত ইউরোপ আমেরিকা থেকে অনেকগুলো দেশের অনেকগুলো ইউনিভার্সিটি থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছিল, যেটা খুব পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছিল। এইবার যখন আন্দোলন চলে সম্ভবত 21, 22, 23 তারিখের দিকে, ওই অভিজ্ঞতাটা আমার মাথায় ছিল। আমি নিজে তখন ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায়ও, মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল কিন্তু ওয়াইফাই চালু ছিল। তো ওয়াইফাই আমি যে জায়গাতে হাইড আউটে ছিলাম, ওইখান থেকে আমি ওয়াইফাইতে যোগাযোগ করে আমি অন্তত 5টা কি 7টা জায়গায় আমি যোগাযোগ করছিলাম। 5টা কি 7টা, এটা আসলে 5টা 7টা জায়গা বলতে 5টা 7টা ব্যক্তি, যেগুলো যারা হচ্ছে আমার ছোট ভাই ব্রাদার, ঠিক আছে, এরা বিভিন্ন জায়গাতে পড়তেছে অথবা পড়ে পাশ করে বের হয়েছে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের কয়েকটা জায়গা, এরকম মানে সব মিলে 5-7 জনের সাথে আমি যোগাযোগ, ইভেন দিল্লিতে একটা ছেলে ছিল, তো এদের সাথে আমি যোগাযোগ করছিলাম। এরপরে আমার কাছে অন্তত 40টার মতো আমি বিবৃতি আমার কাছে এখনো আছে, এটা আমি আমার ইনবক্সে গেলে পাবো আর কি। 40টার মতো বিবৃতি আমার কাছে আসছিল এবং আমি বলছিলাম যে এটা স্প্রেড করে দাও, সবাইকে বলুন যে যেখান থেকে পারে যাতে বিবৃতি দেয়। এটা সম্ভবত 22-23 তারিখের কথা, জুলাইয়ের 22-23 তারিখের কথা। ওইটা কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট ফেলছিল সেই সময়, দারুণ একটা ইম্প্যাক্ট তৈরি করে। এটা মানুষকে খুব উৎসাহিত করে। সো এরকম তো এই জায়গা থেকে ধরেন প্রবাসীদের সরাসরি যুক্ত থাকার জায়গাটা খুবই জরুরি। আপনারা প্রত্যেকটা জায়গাতে, আমি যেমন অলরেডি নিজে একটা উদ্যোগ নিয়েছি, এটা আলামিন আপনি জানেন, আপনি যেহেতু যশোরের, হ্যাঁ, তো আমি অলরেডি একটা উদ্যোগ নিয়েছি যে ধরেন যারা হচ্ছে খুলনা বিভাগের মধ্যে বিভিন্ন জেলাতে যাদের বাড়ি এবং যারা প্রবাসী আসছেন, সে যে দেশেই থাকেন, তাদেরকে নিয়ে একটা সেন্ট্রাল গ্রুপ করছি, এটা খুলনা বিভাগীয় গ্রুপ। তারা এখানে যুক্ত হবেন এবং আস্তে আস্তে আমাদের জেলা উপজেলার দায়িত্বশীলদেরকে যখন পেয়ে যাব, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, তাদেরকে এখানে যুক্ত করব, তারাও যুক্ত থাকবে। এরপর এখানে একটা কমিউনিটি হবে, এখানে বোথ ওয়ে যাতে একটা কি বলে যে শেয়ারিং এবং কেয়ারিং হয়, বোথ ওয়ে। প্রবাস থেকেও যাতে আপনারা কোনো ধরনের ভূমিকা রাখতে পারেন এবং আপনাদের এখানে কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা হলে এখানকার লোকেরাও যাতে ভূমিকা রাখতে পারে এবং সবার সাথে সবার যাতে একটা যোগাযোগ তৈরি হয়, এইটা আমি অলরেডি শুরু করেছি। তো এই অনুরোধ আমি আমাদের অন্যান্য যারা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছে তাদেরকে আমি এই অনুরোধ রাখবো, তারাও যাতে এই উদ্যোগটা নেয় এবং এগিয়ে আসে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আসলে নিজ নিজ জেলার সাথে কানেক্টেড হয়ে যাবেন। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। পরবর্তীতে হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় আনামুল হক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ফরিদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমরা হচ্ছে প্রবাসীদের পক্ষ থেকে আমরা একটা নির্বাচনী ইশতেহার আমরা তৈরি করেছি আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে।
সেটা আমি আপনাকে জাস্ট কপিটা শেয়ার করেছি। তো আমরা চাচ্ছি যে আমাদের প্রবাসীদের যদি উচ্চকক্ষ হয় পিআর থাকে, প্রবাসীদের পক্ষ থেকে যেন মিনিমাম 20% প্রবাসীদের জন্য সংরক্ষিত থাকে, যাতে প্রবাসীরা উচ্চকক্ষে সরাসরি জয়েন করতে পারে। আর আরেকটা হচ্ছে যে আমরা যে এই যে বাংলাদেশের রাজনীতিতে আমরা এসেছি, যেমন আপনি বলছিলেন যে অনেকে আছে কি অনেক নতুন রাজনীতিবিদ বা অনেক নতুন লোক সংযুক্ত হয়েছে যাদেরকে রাজনীতিতে প্রয়োজন, যারা এতদিন রাজনৈতিক বিমুখ ছিল কিন্তু তারা রাজনীতিতে এসেছে। আমরা প্রবাস থেকে এই অংশটা বিশাল একটা অংশ সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের প্রয়োজনে আমরা রাজনীতিতে এসেছি। আমরা একইভাবে চাই যে আমাদের দেশে যেসব আমাদের নেতৃবৃন্দ বাংলাদেশে আছে তারা যেন তাদের আত্মত্যাগের সর্বোচ্চটা প্রদান করে এই রাজনীতির জন্য। আবু সাইদ মারা গিয়েছে, তাদের আত্মত্যাগ, তাদের জীবন দান করেছে। আমরা যারা এখন রাজনীতি করছি, আমরা রাজনীতিতে সেই আন্দোলনে গাজী। আমরা সেই আন্দোলনে কিছু লোক শহীদ হয়েছে, কিছু লোক গাজী হয়েছে। এখন আমাদের নেক্সট ধাপ হচ্ছে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেই বিনির্মাণে এখন ওই যুদ্ধে যারা গাজী হয়েছিল সেই গাজীরাও যেন একইভাবে আত্মত্যাগ করে রাজনীতিটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এখানে মুক্তিযুদ্ধের কাছে আমার জোরালো দাবি থাকবে, আপনারা কখন নীতি এবং আদর্শ থেকে বিচ্যুত হবেন না। যদি নীতি এবং আদর্শ থেকে বিচ্যুত হন তাহলে প্রবাসীরা খুবই হতাশ হবে। আপনারা আপনাদের সর্বোচ্চ ত্যাগ এবং তিতিক্ষার জন্য এই রাজনীতি চালিয়ে যাবেন, যে আমার আহ্বান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে জাস্ট এতটুকু কথা বলতে পারি, সেটা হচ্ছে যে দেখেন, কারোর ন্যায় নীতির দায় দায়িত্ব আসলে অন্য কেউ নিতে পারে না, এটা একটা ব্যাপার। কিন্তু আমার নিজেরটার ব্যাপারে আমি আসলে নিতে পারি না। কেন? মানে আমি এটা অন্যভাবে নিয়েন না আপনার। আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, আমি সোজা সাপটা কথা বলি। আমি আসলে ধরেন এখন যে জায়গায় আছে, আমি যে আসলে নিজেকে এই জায়গায় ধরে রাখতে পারবো শেষ পর্যন্ত, এটা আমি জানি না, ঠিক আছে? কারণ এটা ভবিষ্যৎ তো আমার হাতে নাই। আমি এতটুকু ধরেন আপনাকে বলতে পারি যে আমি এতটুকু ওয়াদা করতে পারি, ঠিক আছে, আমি চেষ্টা করব, এতটুকু আমি বলতে পারবো। আচ্ছা, এইটা গেলে একটা ব্যাপার। কিন্তু আমি যে জায়গাটা থেকে এটার উত্তরটা দিব সেটা হচ্ছে যে আপনি যেই ক্রাইটেরিয়া বলে এই এনসিপি কে দেখতে চান, এটা বেসিক্যালি এনসিপি কিংবা ব্যক্তি নাহিদ ইসলাম না। মানে আমরা কারা? এনসিপি কে? ধরেন রাজনীতির ইতিহাসে এনসিপির বয়স কতটুকু? খুবই সামান্য। আমাদের কোনো পলিটিক্যাল লিগেসি নাই, আমরা খুবই সাধারণ ঘরের ছেলে মেয়েরা আইসা ধরেন এনসিপি করতেছি, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে আমরা একটা রাষ্ট্রকে বিনির্মাণ করব, পুনর্গঠন করবো, এটা আমরা ভাবতেছি, তাই তো? এটা একটা বিরাট ব্যাপার। তো সেই জায়গা থেকে সব মিলে ধরেন আপনি যে আকাঙ্ক্ষাটার কথা বলেছেন, এই আকাঙ্ক্ষাটাই আসলে সারা বাংলাদেশের একটা বড় অংশের মানুষের আকাঙ্ক্ষা বলে আমি নিজে ফিল করি। আমি এই কথাটা সবসময় বলি, উদাহরণটা কোনো কারণে এই আকাঙ্ক্ষাগুলো রক্ষা করতে ব্যক্তি হিসেবে আমাদের উপরে যে দায় আছে, যে দায়িত্ব আছে, সেটা কিংবা যে কর্তব্য আমাদের উপরে ইতিহাস হাজির করছে, ঐতিহাসিক কর্তব্য, সেইটা যদি আমরা পালন করতে ব্যর্থ হই, ঠিক আছে, মানুষ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। নতুন আর একটা শক্তি আবির্ভাব হবে। নতুন শক্তির মানে নতুন শক্তি না, আপনারা যারা টুকিটাকি পড়ছেন, সায়েন্স পড়ছেন, আমি নিজে সায়েন্স পড়িনি কিন্তু এই তত্ত্বটা আমি জানি। শক্তির অবিনাশিতাবাদ বলে একটা তত্ত্ব আছে, যে শক্তি আসলে কখনো ধ্বংস হয় না, শক্তির রূপ পরিবর্তন হয়, ট্রান্সফার হয় শক্তির। যেমন ধরেন আমরা বিদ্যুৎ পাই যে শক্তি দিয়ে, সেই শক্তিটা কিন্তু আগে থেকে প্রকৃতির মধ্যে ছিল, আমরা ওটাকে ট্রান্সফার করে বিদ্যুৎ তৈরি করতে পারছি বলে আমরা বিদ্যুৎ বানাইতে পারছি, এটাকে আমরা ব্যবহার করতেছি। তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা নতুন রাজনৈতিক শক্তি আবির্ভাব এই সমাজের মধ্যে হয়ে গেছে অলরেডি। এটা ধরেন ইতিহাস কর্তৃক নির্বাচিত, এটা একটা নৈর্বর্তিক শক্তি, এটা হয়ে গেছে। এই শক্তিটা এখন এনসিপি রূপ ধারণ করছে। এখন এনসিপি রূপ ধারণ করে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে শর্ত আছে, সেই শর্তগুলো পালন করতে যদি আমরা ব্যর্থ হই কিংবা বাস্তবতা আমাদেরকে ব্যর্থ করে, তাহলে এটা অন্য ফর্মে ধরেন ফর্ম করবে। সো এটা নিয়ে আমাদের হওয়ার কিছু নাই, ওরিড হওয়ার কিছু নাই, অন্য ফর্মে আসবেই, শক্তিকে কেউ আটকে রাখতে পারে না, এটা আমি বলি। এবং আপনি যেটা বলছেন, এটা আপনার শুধু একার না, প্রবাসীদের তো বটেই, বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষের এটাই আকাঙ্ক্ষা, আমার নিজেরও এটা আকাঙ্ক্ষা। আমরা সবাই সবার জন্য আমরা আসলে দোয়া করি যাতে এই আকাঙ্ক্ষাটা আমরা সবাই ধরে রাখতে পারি এবং এই পথে আমরা থাকি। জি, ধন্যবাদ। মোহাম্মদ আনিসুর। জি, আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়া জোহরবারু থেকে বলছি, আমার দেশের বাড়ি সাতক্ষীরা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে,
এই যে 13 তারিখ জাম লীগের যে মিটিং ডাকছে বা হরতাল ডাকছে, এই বিষয়ে কি এনসিপির কোনো প্রতিবাদমূলক ব্যবস্থা আছে কিনা সরকারের পাশাপাশি? আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের 300 আসনেই এমপি প্রার্থী দিতে হবে। এটা আমাদের জয় পরাজয়ের হিসাব না, আমাদের পরিচিতিটাই এখন বেশিরভাগ দরকার। মনে করেন যে হার জিত আছে, হার জিত থাকবেই, কিন্তু 300 আসনের প্রার্থী দিলে কি হবে, এটা মনে করেন সবার সামনে একটা প্রকাশিত হবে যে হ্যাঁ এনসিপি 300 দলের আসন দিছে এবং তারা এতটাতে জয়লাভ করছে, এতটাতে হারছে। তাতে তো আমাদের অনেকগুলো সুবিধা হবে। আর একটা প্রশ্ন হচ্ছে যে প্রবাসীরা যারা আছে, এটা মনে করেন এনসিপি থেকে ঘোষণা দিব যে সরকার যারাই আসুক, বিএনপি আসুক, এনসিপি আসুক, জামাত আসুক, যে যারা মনে করেন 3 বছর থাকে, তারা যদি 3 বছর 5 বছর বা সে নতুন আইছে যদি মারা যায়, তাহলে তাদের মারা যাওয়ার পরে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা সরকার করবে। এমনকি মারা যাওয়ার পরে সরকার করবে এবং 2 লাখ টাকা 3 লাখ টাকা সরকার থেকে দেবে। যদি এনসিপি গঠন করে সরাসরি বলবে, যদি না পারে তারা যারা সরকার গঠন করবে তাদের পক্ষে জোরালো আবেদন থাকবে। এরকম ভাবে একটা ব্যবস্থা করলে আমার মনে হয় অনেক ভালো হয়। জি, ধন্যবাদ আপনাকে। মানে এটাই আমি এই কথাগুলো অলরেডি বলেছি, যে তার মানে বোঝা যায় যে আমাদের এই আকাঙ্ক্ষার জায়গা থেকে আসলে ধরেন আমরা কাছাকাছি আছি, যে আমাদেরকে আসলে স্বতন্ত্রভাবে দাঁড়াতে হবে এবং এখানে আসলে একটা নতুন মানে আওয়ামী লীগ নাই হয়ে যাওয়ার মধ্য দিয়ে এখানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতা আসলে পজিটিভলি এই শূন্যতাকে পরিবর্তন করতে হবে এনসিপি। মানে আওয়ামী লীগ একটা খারাপ শক্তি ছিল, খারাপ শক্তি চলে যাওয়ার পরে যে শূন্যতাটা তৈরি হয়েছে, আমরা যদি একটা ভালো রাজনৈতিক শক্তি এখানে তৈরি করতে দিয়ে ওই শূন্যতাকে পূরণ করতে না পারি, তাহলে আবার আর একটা খারাপ শক্তি আসবে। অতএব আমাদেরকে আসলে স্বতন্ত্রভাবে এটাকে দাঁড়াতে হবে, সেটা যত কঠিনই হোক। জি, জি, ধন্যবাদ। পরবর্তীতে মোহাম্মদ মামুনুর রশিদ ভাই, সংক্ষেপে প্রশ্নটা করুন। হ্যালো ভাইয়া, জি, বলছি যে শুনতে পাচ্ছি। এনসিপি আমাদের যে জেলা পর্যায়ে কমিটি দেওয়া হয়েছে, এই কমিটিতে তেমন অনুদানের গুলো সেরকম মিটিং না, আমার একটা পুষ্টি আর বাট এনসিপি আমাদের সামাজিক উন্নয়নে বা হচ্ছে গিয়ে আপনি কর্ম সামাজিক যেগুলো পদক্ষেপ সেগুলো কি ধরনের কার্যকলাপ চালাচ্ছে? আর আমাদের ডোনেশনে এনসিপি আমরা বিদেশ থেকে কিভাবে দিতে পারি? জি, ধন্যবাদ। সেটা হচ্ছে যে কমিটিগুলো আসলে তো ধরেন একদমই নতুন হয়েছে। আর আমাদের সামনে যেটা হয়েছে যে এখন আসলে প্রথমত হচ্ছে যে রাজনৈতিক দল আমরা নতুন, কমিটিগুলো নতুন হয়েছে এবং একসাথে অনেকগুলো আসলে অনেক ধরনের কাজ আসছে এবং কাজগুলো সাইজ অনেক বড়। তো আমাদের জন্য ধরেন সবটা অনেক সময় কুলায় উঠতে ধরেন কঠিন হচ্ছে এবং ধরেন আমরা যারা নেতৃত্বে এসেছেন অনেকেই রাজনীতিতে নতুন, তাদের একটু গুছিয়ে উঠতে সময় সময় লাগতেছে। এই জন্য কিছুটা ধরেন কিছুটা কোথাও কোথাও কিছুটা এলোমেলো অবস্থা হয়তো বা আছে। এটা সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত সামাজিক কার্যক্রম, আসলে এখন তো নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে, সামাজিক কার্যক্রম এখন সবাই করতেছে। যে যে সারা জীবন ধরেন এলাকায় যায় না, সেও ধরেন এলাকায় এখন সামাজিক কার্যক্রম করতেছে। আমাদের দিক থেকে আসলে ধরেন ওই রকম শক্তি সামর্থ্য ধরেন যে এখানে আছে, আমরা সেখানে করব সামাজিক কার্যক্রম। কিন্তু সামাজিক কার্যক্রমের পাশাপাশি আমাদের একটা জিনিস চেষ্টা করে যেতে হবে, সেটা হচ্ছে যে রাজনৈতিক কার্যক্রম হচ্ছে এরকম যে ধরেন আমাদের রাষ্ট্র কি কি দায়িত্ব পালন করবে, নাগরিকের জন্য রাষ্ট্র কি কি সেবা দিবে, কি কি সার্ভিস দিবে, এই কথাগুলো ক্রমাগত বলতে থাকা। সেক্ষেত্রে ধরেন এটা আসলে রাজনৈতিক এজেন্ডা আকারে যখন আসবে, তখন পরবর্তীতে সরকারগুলো এগুলো করতে যাতে বাধ্য হয়। মানে সামাজিক কাজ করে রাষ্ট্রকে ধরেন মাফ করে দেওয়া রাজনৈতিক দলের কাজ না। রাজনৈতিক দলের কাজ হচ্ছে রাষ্ট্রকে বাধ্য করা, কিংবা রাষ্ট্রের ক্ষমতায় গেলে তখন এটা নিশ্চিত করা যাতে রাষ্ট্র জনগণের জন্য, নাগরিকের জন্য এই কাজগুলো করতে পারে। এইটা হচ্ছে একটা ব্যাপার। আর 3 নম্বর প্রশ্নটা আমি সরি খেয়াল মিস করে গেছি, কেউ একজন একটু হেল্প করবেন? উনি মনে হয় জানতে চেয়েছিল ডোনেশনের ব্যাপারে, কিভাবে ডোনেশন করবে। গুরুত্বপূর্ণ জিনিস মিস করে গেছি, সরি। সেটা হচ্ছে যে এটা তো হচ্ছে যে আপনারা আপনাদের নিজস্ব যদি কোনো ডায়াসপোরা অ্যালায়েন্সের মানে আপনাদের মালয়েশিয়াতে যদি কোনো এরকম মানে মেকানিজম থাকে যে আপনারা নিজেরা একটা কালেকশন করতেছেন, কালেকশন করে সেন্ট্রালি ধরেন দিলেন, এটা একটা হতে পারে।
অথবা অনলাইনে আমাদের ধরেন ওই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা আপনাদের গ্রুপে শেয়ার করে দিন। ওইখানে আমাদের ধরেন যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে ডোনেশন দেওয়ার ওয়েবসাইটেই ধরেন ব্যবস্থাগুলো দেওয়া করা আছে, ওইখানে আপনি আমাদের ওয়েবসাইটে গেলেই পাবেন ওইটার ব্যবস্থা। আপনি একটু কুষ্টিয়ায় ফলো করেন, আপনি যেহেতু খুলনা বিভাগের দায়িত্ব, কুষ্টিয়া কমিটিটা তেমন একটা তোড়জোড় লাগায় নাই, ইউনিয়ন পর্যায়ে কোনো ঘোরাঘুরি আমি কার্যকলাপ দেখি নাই। ইউনিয়নে ফোন দিছি, তারপরে ইউনিয়ন জি জি ঠিক আছে, আমি মাথায় রাখবো। আপনি একটু কষ্ট করে ওই যে আলামিন ভাইয়ের সাথে কথা বলে আমাদের যে খুলনা বিভাগীয় যে প্রবাসী গ্রুপটা আছে ওইখানে আপনি একটু যুক্ত হয়ে নিয়ে, তাহলে আমরা ওইখানে আলোচনাগুলো করলে আর সুবিধা হবে। তাহলে অন্যদের আবার এটা বোরিং লাগবে, যেহেতু একটা পার্টিকুলার এলাকার বিষয়, ওটা আমরা ইয়ে করে নেব। আপনি আলামিন ভাইয়ের সাথে কথা বলে ওই গ্রুপটাতে যুক্ত হয়ে নিন, আমরা ওটা নিয়ে আলাপ করবো না, অসুবিধা নেই। জি থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তীতে বৈশালী ভাই। আসসালামু আলাইকুম। মাইক অফ করেন। একদম মিউট করেন। দুইটাই আর কি, তুমি তার একটা পারলে না ফারুকের কে কই দিও। মাইক্রোফোনটা অফ করেন, আনিসুর ভাই মাইকটা অফ করেন। অথবা মাহফুজ যদি এডমিন হয় মাহফুজ অফ করে দেন। ওকে ওকে, রইস ভাই প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। আমার দেশের বাড়ি কুষ্টিয়া, দৌলতপুর থানা। আমি হচ্ছে সম্ভাবনা ক্যামেরাটা অন করে আনতে একটা, হ্যাঁ এখানে একটা ক্যামেরা আমার হচ্ছে একটা প্রশ্ন। দেখেন, আমরা এই গত কয়েক বছর থেকে সবাই কিন্তু প্রবাসী নিয়ে আমরা কথা বলি, প্রবাসীর কাছে আসলেই যেন কেমন একটা চিন্তিত দেখায়। পরবর্তী সময় কিন্তু আমরা এই জিনিসটা আর কেউ ইমপ্লিমেন্টেশন করি না, কোনো দলই এখন পর্যন্ত করে নাই। দেখেন, এই গণ অভ্যুত্থানের সময় প্রবাসীদের একটা তারপরে ধরেন আমাদের যখন ইউনূস সরকার গঠন করার পরে আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের আশা ছিলাম যে না, এবার একটা ভালো কিছু প্রবাসীর জন্য একটা ভালো কিছু তৈরি হবে, একটা আইন তৈরি হবে। দেখেন, আমরা এখানে $বিলিয়ন রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে প্রবাসীর মাধ্যমে। এই $বিলিয়ন রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতি চলাচ্ছে। বাংলাদেশে একজন সরকারি কর্মচারী, সে সরকারের থেকে বেতন নিতেছে এবং তাকে সরকার দিন শেষে পেনশনও দিতেছে। এই যে প্রবাসীদের সবচেয়ে একটা জিনিস হচ্ছে যে সরকার বলে যে প্রবাসীরা অন্য কিছু চায় না, এদের টাকারও দরকার না, এদের আর কিছু লাগে না, এরা তো টাকা ইনকাম করে। এদের যেটা হচ্ছে যে হ্যাঁ, অনেক সময় অনেক প্রবাসী যখন মারা যায়, এই জিনিসটা কেন পর্যন্ত সরকারের চিত্র আসতো না। মুখেই আমাদের প্রবাসী কিন্তু হয় নাই। এটা নিয়ে আসলে এনসিপির পক্ষ থেকে করা কোনো কাজ করে নাই, বাট এনসিপি জরুরি কোনো পদক্ষেপ মানে যেটা নিতে হবে এবং ইমপ্লিমেন্টেশন করলে তাই করে নিতে লক্ষ লক্ষ প্রবাসীর অটোমেটিক একটা সিম্পেথি এনসিপি জি হ্যাঁ, আমি বলতে আপনার ইয়েটা বুঝতে পারছি, একটু যদি ভেঙে ভেঙে আসতেছিল। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, এটা তো ঠিক যে আমাদের একটা মানে প্রবাস থেকে তো বটেই, আমাদের সারা বাংলাদেশেই মানে একটা বিরাট আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। কিন্তু আমাদের সংকটটা যেটা হয়েছে যে আমাদের আকাঙ্ক্ষাটা যেই পরিমাণ ছিল এবং সেটার জন্য যেরকম সক্ষমতা এবং যেরকম ইউনিটির সরকার দরকার ছিল সেটা আমরা আসলে পাইনি। তো স্বাভাবিকভাবেই আমাদের অনেক আকাঙ্ক্ষাই কিংবা বেশিরভাগ আকাঙ্ক্ষাই আসলে বাস্তবায়ন হয় নাই। তো এটাই বাস্তবতা। এখন এটা আমাদেরকে মেনে নিয়ে সামনে আগাতে হবে। তো আগাতে হবে এবং পরবর্তীতে ধরেন কি বলে যে রাজনৈতিকভাবে আমাদের এই রাজনৈতিক দাবিগুলো ধরে রাখতে হবে, চাপ ধরে রাখতে হবে এবং পরবর্তী সরকার যারা আসে তাদের উপরেও চাপ ক্রিয়েট করতে হবে এবং আমরা যদি সুযোগ পাই যাতে আমরা এর থেকে বেটার করতে পারি, এইরকম একটা জায়গা আমাদের তৈরি করতে হবে।
এবং আপনি যেই দাবিগুলোর কথা বললেন, আকাঙ্ক্ষাগুলোর কথা বললেন, অবশ্যই আমাদের ম্যানিফেস্টোর মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষাগুলো, এই দাবিগুলো আমরা সামনে নিয়ে আসব। বিশেষত আপনি যেটা বললেন যে এই প্রবাসীদেরকে কি বলে, প্রবাসীদেরকে মৃতদেহ ফেরত পাঠানোর যে ব্যাপারটা, এটা নিয়ে আমি অলরেডি শুরুতে একবার আলোচনা করেছি যে এই ব্যাপারগুলো, এরকম কিছু ব্যাপার আছে খুব ছোট, হয়তোবা সাইজে ছোট, রাষ্ট্রের সাইজে হয়তোবা ছোট, কিন্তু ওই ব্যক্তি কিংবা ওই পরিবারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যে ধরেন একজন আমাদের এক প্রবাসী ভাই তার জীবনের একটা বড় সময় স্যাক্রিফাইস করে তার পরিবার পরিজন রেখে সে বিদেশে কাটিয়ে দিল, আর সে মারা যাওয়ার পরে তার পরিবার আসলে জানে না কিভাবে সে তার লাশটা শেষবারের মতো দেখতে পাবে। এই যে যে আকাঙ্ক্ষা, এই যে যে তীব্র ব্যথা, এইটা যদি একটা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তো আসলে আমরা মানে নেই, আমরা তো আসলে এটা পারে নাই, এটা তো হয়েছে, কিন্তু পরবর্তীতে আসলে এই ব্যাপারে যাতে আমরা কার্যকর আসলে ভূমিকা নিতে পারি, সেই জন্য আমরা অবশ্যই কাজ করব, অবশ্যই কাজ করব। জি, ধন্যবাদ। ধন্যবাদ রশন ভাই। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আমরা করবো, সেটা হচ্ছে যে ওই 300 আসনের নির্বাচন নিয়ে যে আমাদের আলোচনা হচ্ছে, দেখেন এনসিপির আমরা যদি 300 আসনে, একটু আগে এক ভাই বলছে যে 300 আসনে আমাদের প্রার্থী দেওয়াটা আসলে খুবই মানে যুক্তিসঙ্গত। কেন দেখেন, আজকে আমি কি এনসিপি করতাম, আমার বয়স 35 বছর, 37 বছর আগে তো অনেক দল ছিল, রাইট? তো 37 বছর পরে আমার কাছে মনে হচ্ছে এনসিপি আমার কাছে ভালো লাগছে। তো এরকম আমার মতো অনেক ভালো লাগা মানুষ আছে যারা এনসিপি কে ভালো, হয়তো সামনে নাই। আপনি যদি দেখেন দোলা পদযাত্রা হলো, এই যে হাজার হাজার লোকের তৈরি হলো রাস্তায় ঘাটে, এত লোক, এইগুলাকে প্রতিনিধিত্ব করার জন্য হলেও আমাদের 300 আসন দিতে হবে। ভোটে হার জিত থাকবে, এটা হচ্ছে যে মানে বিএনপিও চ্যালেঞ্জ করে বলতে পারবে না বিএনপি জিতবে, বা আমি যদি ফিল্ডে খেলতে না যাই একজনকে জিতাই দিই, মনোভাব ওরকম থাকে যে না আমরা তো ছোট দল, আমরা আমাদের সমর্থন কম আছে, আমরা পারবো না। তার মানে আমি তো আমার না এবং কাজ করতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি এটা বলেছি যে এটাই আসলে আমাদের প্রধান, মানে আমাদের যে যতগুলো আকাঙ্ক্ষা আছে সামনে নির্বাচনকে নিয়ে, এটা আমাদের প্রধান সুর, আমরা এটাই চাই। তো এক্ষেত্রে আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করতে পারি যে আপনারা নিজেদের মধ্যে এই আলোচনাগুলো আরো প্রবল করেন, এবং আপনাদের সাথে কানেক্টেড অন্যান্য যে প্রবাসী দেশগুলো আছে, অন্যান্য যে দেশগুলো আছে, সেই জায়গাগুলোতে আপনারা এই আলাপগুলোকে জারি রাখেন। সেটা জারি রাখলে যেটা হবে যে সব জায়গা থেকে যখন আওয়াজটা আসবে, তখন আসলে মানে কি বলে যে তখন সিদ্ধান্তটা সঠিক পথে নেওয়াটা খুব ইজি হবে। হ্যাঁ, তো সব জায়গা থেকে যাতে এই আওয়াজটা ওঠে এবং আওয়াজটা জারি থাকে, সেই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে ভূমিকা নেন। জি, রশন ভাই। রশন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। আমার সব আলোচনায় হয়ে গেছে, তো আমার আসলে নিজের কোশ্চেন না, আমার আত্মীয় স্বজনের কোশ্চেন আর কি। যে এনসিপির যে রোলটা ছিল, জুলাই সনদ, তারপরে গণভোট, তারপরে হলো যে স্থানীয় সরকার নির্বাচন, মানে নতুন বন্দোবস্তের যে বিষয়গুলা ছিল, এগুলা না হলে আসলে আমরা এই নির্বাচনে যেতাম না। এখন যেহেতু নমিনেশন উন্মুক্ত করা হয়েছে, গত 2 দিন আগে থেকে 13 তারিখ পর্যন্ত নমিনেশন দেওয়া হচ্ছে। তো আরেকটা বিষয় হলো, পাবনা থেকে আমাদের পাবনা কমিটি হয় নাই, এটা তো অনেকটা উন্মুক্ত টেন্ডারের মতো হয়ে গেল, কারণ যারা নমিনেশন কিনবেন তাদের তো রাজনৈতিক ব্যানার নাই। তো দেখা গেল যে ওইখানে একজন বা দুইজন আছে, যুব শক্তির এক ভাই আছেন, বা অনেকে বলছে আমাকে, হয়তো আমিও নিব, আমাদের ছোটখাটো একটা ব্যানার আছে মালয়েশিয়া হিসাবে, বাংলাদেশ হিসাবে নাই আর কি। তো বাংলাদেশ কমিটিতে তো আমাদের কোনো ইয়া নাই, আর বাকি যারা অনেক চেষ্টা করলাম, আমি নিজেও চেষ্টা করলাম, হয় না। যাই হোক, এখন কোনো কারণে যদি জুলাই সনদ না হয়, গণভোট না হয়, স্থানীয় সরকার নির্বাচনে তো আগে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, সেই ক্ষেত্রে এনসিপি কি আসলে জাতীয় নির্বাচনে যাবেন কিনা, এই বিষয়গুলো একটু যদি বলতেন আর কি। ধন্যবাদ। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয়, গণভোট করার ব্যাপারে এখন পর্যন্ত কারো দ্বিমত নেই। দ্বিমতের জায়গাটা হচ্ছে গণভোট আগে পরে নিয়ে, ঠিক আছে? সো এটা আমার ধারণা একটা জায়গায় সবাই একমত হবে। আর জুলাই সনদ যদি না হয়, গণভোট যদি না হয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখানে থাকবে না। রাজনৈতিক পরিস্থিতি না থাকলে শুধু এনসিপি না, তখন কেউই আসলে ভোটে যেতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ সবার ক্ষেত্রেই তৈরি হবে।
তো এই সংখ্যা আসলে ধরেন এনসিপির একা না, এটা অনেকের মধ্যেই থাকবে, অনেকের মধ্যেই হবে। অতএব ওটা এনসিপির একার জন্য ইস্যু না, সবার জন্যই তখন ইস্যু হবে, কারণ রাজনৈতিক পরিস্থিতি তখন চেঞ্জ হয়ে যাবে যদি জুলাই সনদ আসলে শেষ পর্যন্ত বাস্তবায়ন না হয় কিংবা গণভোট যদি না হয়। কারণ এটাতে সবাই একমত হয়েছে, একমত হওয়ার পরেও যদি কোনো কারণে এখান থেকে কেউ পিছিয়ে আসে, তখন আসলে যারা পিছিয়ে আসবে তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণও তখন ধরেন মনে করেন এটা বুঝতে পারবে এবং বাংলাদেশের কি বলে যে রাজনৈতিক পরিস্থিতি এই জায়গায় থাকবে না। অতএব ওইটা ধরে আসলে আমরা ইয়ে করতে পারবো না, আমরা প্ল্যান করতে পারবো না, কিংবা ওইটা ধরে আমরা আগাতে পারবো না। আমাদেরকে আসলে এইটা হবে ধরে নিয়ে আমাদেরকে আগাতে হবে, ওই প্রস্তুতি নিতে হবে। এরপরে যদি ওইরকম পরিস্থিতি তৈরি হয় তখন পরিস্থিতি আমাদেরকে বলে দিবে আমাদেরকে কি করতে হবে। জি, ধন্যবাদ। না, আরেকটা বিষয় আরেকটু বলি, 90-এর আন্দোলনের পরে কিন্তু ওই যে 3 দফা নাকি একটা হয়েছিল, ওইটা কিন্তু কার্যকর হয় নাই, ওইটা মুখে মুখেই হয়েছে। 14 নির্বাচন আগে বিএনপি ব্যাপক একটা আন্দোলন করছিল, সম্ভবত 80 না 90 দিনের, মানে রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া ছিল না, একেবারে ফাঁকা ছিল। আওয়ামী লীগ থেকে বললো যে আমরা শুধু সংবিধান বাধ্যবাধকতার কারণে আমরা ইলেকশনটা করবো, ইলেকশন করেই আমরা আলোচনায় বসবো। কিন্তু 1 মাস 2 মাস যাওয়ার পরে নাসিম সাহেব প্রথম বললো যে কিসের ইলেকশন, আমরা তো কিসের আলোচনা, আমরা তো সরকার ভালোই চালাচ্ছি। মনে করেন যে এই তাদের কমিটমেন্ট কিন্তু রাখে নাই। এখন জুলাই সনদ নিয়ে যদি ভোটের দিনে হয়, আমরা রাজি হলাম, জাতীয় ইলেকশনের দিনে জুলাই সনদের হানা ভোটটাও হলো, কিন্তু হাই পাস করলো। এইটা যদি বিএনপি সরকার বা জামাত সরকার বা যেই আসুক, যদি তারা মনে করেন এইটা কার্যকর না করে, যদিও জামাত এখন রাস্তায় নামছে, রাস্তায় মিছিল মিটিং করতেছে এইগুলা দাবি আদায় করার জন্য, তারাও গণভোট চাচ্ছে, এনসিপি তো সেই হিসাবে রাস্তায় নামছে না যে আমরা এই দাবি আমরা এখনই গণভোট চাই বা ডিসেম্বরের মধ্যে গণভোট চাই। তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা কি আসলে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ঝুঁকি থাকবেই। এই ধরনের ঝুঁকি এই গণ অভ্যুত্থানের পরে কোনো রাজনৈতিক দল যদি নেয়, তাহলে এটা তাদের জন্য বিরাট বড় ব্লান্ডার হবে, তারা বিরাট বড় সেটব্যাকের মধ্যে পড়বে। তো এরপরে যদি নিতেই পারে, কারণ এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের জনগণকে অবজ্ঞা করার একটা তাদের ঐতিহাসিক সিলসিলা আছে, তো এটা তারা করতে পারে। আমাদের কাজ তো আসলে রাজনীতির কাজ সবসময় আসলে লড়াই জারি রাখা এবং লড়াইয়ের ফেজ চেঞ্জ হইতে থাকে। এই মুহূর্তে আসলে রাস্তায় নামার মতো পরিস্থিতি আসলে নেই, আমরা যতটুকু বাইরে থেকে চাপ দিতে পারতেছি এটা এনাফ। হ্যাঁ, এটা মানে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেই আসলে সেটা ন্যাশনাল ইস্যু হচ্ছে এবং এটা মানুষ আসলে নড়ে চড়ে বসতেছে। অতএব যখন রাস্তায় নামার ইস্যু থাকে না, তখন যদি আপনি রাস্তায় নামেন তখন শুধু শুধু পানি ঘোলা করা হয়, এটা খুব একটা কাজে দেয় না। জামায়াত যেটা করতে গিয়ে আসলে কিছুটা কিন্তু তারা বেকায়দায় পড়ছে, তারা আন্দোলন করতে গিয়ে জনগণের সমর্থন পাওয়ার তুলনায় জনগণ বিরক্ত হয়েছে বলে আমাদের এটা অবজারভেশন। তো এতে করে এই মুহূর্তে এরকম পরিস্থিতি তৈরি হয় না, কিন্তু যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, পরিস্থিতি অ্যালাউ করে রাস্তায় নামতে হবে, আমরা তো রাস্তায় আছি, যে কোনো সময় নামা এটা কোনো ব্যাপার না। আমরা চাপ ধরে রাখার তাই হচ্ছে আমাদের এই মুহূর্তের কৌশল, আমরা চাপ ধরে রাখছি যে এটা করতে হবে, দ্যাটস ইট। আর একটা ছোট কোশ্চেন, যাদের রাজনৈতিক ব্যানার নাই তাদেরকে নমিনেশন কিভাবে দিবেন? এটাই ফাইনাল। না, রাজনৈতিক ব্যানার বলতে হচ্ছে যে আপনি সবাই যারা নির্বাচন করেন, ঠিক আছে, সাধারণত যেটা গুড প্র্যাকটিস আমি যেটা বলবো, অনেক দলের মধ্যে এটা আছেও, হ্যাঁ, মানে কিংবা অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করাও হয়, যে দেখবেন যে যারা বড় নির্বাচনগুলো করেন, যেমন ধরেন এমপি নির্বাচন কিংবা মেয়র নির্বাচন, এগুলো তো বড় নির্বাচন, এইটা তো আসলে বড় দায়িত্ব। এক্ষেত্রে তাকে দলের আসলে বড় দায়িত্ব দেওয়া হয় না, দলের সাধারণ সদস্য কিংবা একটা কমিটির সদস্য, এইগুলাই হচ্ছে গিয়া মানে তাদের পদ থাকে, কারণ সে ব্যক্তি আসলে এত গুরুত্বপূর্ণ জায়গাতে থাকে, তার আসলে এত বড় পদ দরকার না। এনসিপির সদস্য, এনসিপির আদর্শ ধারণ করে এরকম যে কেউই এনসিপির নমিনেশন নিতে পারে। এরপরে মনোনয়ন বোর্ড তো আসলে বিবেচনা করবেই যে কাকে কিভাবে দিবে, এবং বিবেচনা নিশ্চয়ই শুধুমাত্র একটা কাগজ দেখে করবে না, সবকিছু মিলিয়ে বিবেচনা করবে। এলাকায় তার অবস্থান, আপনার ধরেন সে কতদিন ধরে আছে, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, সব মিলিয়ে বিবেচনা করেই তো যাচাই বাছাই করেই তো সিদ্ধান্তটা নেওয়া হবে। সো মনোনয়ন ফরম ইজ ওপেন ফর অল, যে মনে চায় কেনেন, তোলেন, অন্যদেরকে কিনতে উৎসাহিত করেন, কোনো সমস্যা নেই, এবং এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার হাতে ছেড়ে দেন, যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং দল কোন রকম কোনো পার্সিয়ালিটি কারোর সাথে করবে না। এই ব্যাপারে আমি যেহেতু ওই কমিটির সাথে কাজ করতেছি, এই ব্যাপারে আমি নিজেও সোচ্চার থাকবো এবং আমি আপনাদেরকে এই ব্যাপারে কথা দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মুশফিক ভাই আলোচনা করেন। মুশফিক ভাই আর কেউ থাকলে কোশ্চেন করতে পারেন, বলেন। হ্যাঁ, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা বেলাল ভাই একটু ব্যস্ত আছে, যার কারণে আমি পরিচালনাটা করতেছি। আমাদের পরবর্তী আমরা চলে যাচ্ছি আমাদের বিলায়েত হোসেন ভাইয়ের কাছে। বিলায়েত হোসেন ভাই, আমরা আশা করতেছি অত্যন্ত সংক্ষিপ্তভাবে প্রশ্নটা করবেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Faridul Haq bhai, alhamdulillah, we are so happy to have you with us here. আমি রিসেন্টলি দেশে যাই, ওখানে আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার অফিসে দেখা হয়। তো যে আমি আসছিলাম আপনাদের অফিসে, দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফিল হলো। ওখানে আলাউদ্দিন ভাইও ছিলেন। তো আমি এখানে পিএইচডি আমার এখন প্রায় শেষ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে। তো আমরা যারা পিএইচডি শেষ করতেছি, আমরা যারা ইউনিভার্সিটি গুলোতে জব করার প্ল্যান করতেছি, এবং যারা আমরা এনসিপি কে ইন্টেলেকচুয়ালি রিসার্চ গবেষণার মাধ্যমে স্ট্রং করার প্ল্যান করতেছি, তো এনসিপির পক্ষ থেকে কি কি এরকম কোনো প্ল্যান আছে কিনা? বিশেষ করে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে বিএনপি জামাত ওদের কিন্তু ইউনিভার্সিটি গুলোতে একটা স্ট্রং একটা লবি আছে এবং স্ট্রং একটা সিন্ডিকেট আছে, এবং এর মাধ্যমে তারা কিন্তু ইউনিভার্সিটি গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে এবং এইভাবে তারা ওখানে কাজ করে থাকে। এখন আমরা যারা এনসিপির সাথে আছি, আমরা কি ওইদিকে কি নেটওয়ার্কে নজর দিতে পারি কিনা যে আমাদের লোকগুলো আপনার ইউনিভার্সিটিতে ঢুকবে, ওখানে ইন্টেলেকচুয়ালি কাজ করবে, দলকে এগিয়ে নিয়ে যাবে, এমন কোন প্ল্যান আছে কিনা? এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা ডিসক্রিমিনেশন দেখতে পাচ্ছি। যদি আমাদের এই দলটা সৃষ্টি হয়েছে আপনার ডিসক্রিমিনেশনের এগেইনস্টে গিয়ে, কোন ধরনের ডিসক্রিমিনেশন আমরা দেশে রাখবো না। সেটা হচ্ছে এই যে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে একটা একেবারে স্পষ্ট একটা ডিসক্রিমিনেশন দেখা যাচ্ছে। এক্সাম্পল, কেউ যদি মনে করেন অনার্স করে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, সে যখন বাহিরে আসে লেখাপড়া করে, পিএইচডি করে যখন দেশে যায়, তখন তাকে বলে যে তোমার অনার্স তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, এই জন্য তুমি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ঢুকতে পারবে না। এই যে একটা স্পষ্ট একটা ডিসক্রিমিনেশন, এখানে তার যোগ্যতাকে না দেখে বরঞ্চ দেখা হয় যে তার ডিগ্রিটা প্রাইভেট কিনা, এইটা দেখা হয়। তাহলে আসলে আমরা যদি এই ডিসক্রিমিনেশন দূর না করতে পারি, তাহলে আমাদের দেশের শিক্ষা খাত কিন্তু উন্নতির দিকে যাবে না। তো এই ব্যাপারে কি আপনার কোনো আছে কিনা, মন্তব্য আছে কিনা? জি, আপনি যে এটা বলছেন, দুইটা কথা বলছেন। প্রথমটা তো অবশ্যই আমাদের তো ধরেন এরকম বিভিন্ন জায়গাতে যে ইউনিভার্সিটি গুলোতে আমাদের যারা আছে তাদের সাথে আসলে একটা বড় কমিউনিটি গড়ে তুলতে হবে, এবং এইখানে তো ধরেন তারাই আসলে বাংলাদেশকে বিভিন্নভাবে সার্ভ করবে। এটার ব্যাপারে আমাদেরকে খুব সিরিয়াস হবে। তো আপনারা যেখানে আছেন সেখান থেকে এটাকে এগিয়ে নেন। ওইখানে ধরেন আপনি আইইউএম এ আছেন, ওইখানে যারা আছেন আমাদের প্রবাসী ভাইরা যারা পিএইচডি করতেছেন কিংবা বিভিন্ন ধরনের ফেলোশিপে আছেন, কিংবা ধরেন যারা ওইখানে হয়তো জব করতেছেন কিংবা টিচিং করতেছেন, তাদের সাথে আপনারা একটা কমিউনিটি বিল্ড আপ করে কোনোভাবে আপনাদের মতো করে আপনারা কাজগুলো এগিয়ে নেওয়া, এটা তো করতেই হবে। আরেকটা যে পয়েন্ট আপনি রেজ করছেন, এটা তো সত্য। এটা তো বাংলাদেশে তো ধরেন এই ধরনের এই ধরনের কলোনিয়াল সিস্টেম বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই আছে। এটা এটা একটা খুবই কলোনিয়াল সিস্টেম, যে ধরেন পাবলিক ইউনিভার্সিটিতে না পড়লে সে পাবলিক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হইতে পারবে না। এটা খুবই একটা কলোনিয়াল তো এই জায়গাতে ধরেন এই জায়গাটা কথা বলতে থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, এবং আমরা নিশ্চয়ই এটাকে কোনো না কোনো ফর্মে আমরা এটাকে অ্যাড্রেস করবো। এটা আমি নোট করে রাখলাম, কোনো না কোনো ফর্মে আমরা এটা অ্যাড্রেস করবো। যে অবশ্যই যোগ্যতা থাকলে কেন, ধরেন এটা তো ওপেন ফর অল, যে ধরেন চিটং ইউনিভার্সিটি থেকে পড়ে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হচ্ছে না, কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক হচ্ছে না, বিসিও তো হচ্ছে। সো তাহলে হোয়াই নট যে ধরেন আর একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে কিংবা বিদেশ থেকে পড়ে এসে সে কেন বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হতে পারবে না? সো এটা তো খুবই জরুরি। তো এইরকম ডিসক্রিমিনেশন থাকা মোটেই উচিত না, এটা আমি আপনার সাথে একমত। তো এই ব্যাপারে আমাদের কথা বলতে হবে। এটাকে আমি নোট রাখলাম। আমি আমাদের শিক্ষা সেলের সাথে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ বিলায়েত ভাই আপনাকে। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আমাদের সাংবাদিক সুজন ভাই।
জি, আপনি আপনার সংক্ষিপ্ত প্রশ্নটা করুন। আর বাকি যারা আছেন একটু যদি প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করবেন, আর যদি প্রশ্ন না থাকে একটু মিউট দেবেন। আসসালামু আলাইকুম। আর দেশের ভাষা হচ্ছে পঞ্চগড় ডিস্ট্রিক্টে। তো আমার সর্বপ্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ এবং না নিয়ে প্রচুর সমালোচনা মানে চলতেছিল। তো সংসদ নির্বাচন হওয়ার সময় তখন কতটুকু গ্রহণযোগ্য হবে যে এই হ্যাঁ না ভোটটা, অর্থাৎ যে মানে হ্যাঁ না নিয়ে যে প্রশ্নটা তুলছিলাম সেটা হচ্ছে যে এই নির্বাচনের সাথে সাথে যে আমাদের যে হ্যাঁ না ভোট সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রবাসীরা কি মালয়েশিয়া থেকে মনোনয়ন কিনতে পারবো, অর্থাৎ আমরা কি প্রবাস থেকেও মনোনয়ন পেতে পারি কিনা, এবং যদি মনোনয়ন না পাই পরবর্তীতে যখন মনে করেন যে চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র এগুলোতে কি আমরা অংশগ্রহণ করতে পারবো কিনা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে কতদিনের মধ্যে আপনারা আমাদের যে এনসিপি রয়েছে কতদিনের মধ্যে আমরা যে মনোনয়নের যে আসনগুলো রয়েছে, আসন যতগুলো 300 আসন রয়েছে, এই 300 আসনে কতদিনের মধ্যে আপনারা মনোনয়নটা দিবেন? জি, ধন্যবাদ আপনাকে। মনোনয়ন ডিক্লেয়ার আর কি উনি বলতে চাচ্ছে মনোনয়নের লিস্টটা সম্ভবত। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। প্রথমত হচ্ছে যে বা মানে এই যে হ্যানা ভোটের ব্যাপারে যেটা হয়েছে, এটা একটা ফেসবুক একটা ইয়ে হয়েছে। সো এটা বোঝা গেছে যে আসলে হা ভোটের পক্ষে বেশিরভাগ মানুষ থাকে আছে। এটা ওইটা না হলে আমরা আসলে জানি যে বাংলাদেশে বেশিরভাগ মানুষই পরিবর্তন চাইতেছে, তারা আসলে হা ভোটের পক্ষেই থাকতো। এখন একত্রে করার আগে করার ব্যাপারে যে বিতর্কটা আছে, এটা ঠিক যে আগে করলে কিছুটা সুবিধা হবে, এটা সত্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আবার এখানে এমন রাজনৈতিক বাস্তবতাও আছে যে ধরেন ফেব্রুয়ারির মধ্যে মাত্র 3 মাস সময়ের মধ্যে 2টা নির্বাচন আয়োজন করা, এইটা একটু ডিফিকাল্ট, এটা সত্য কথা, এটা বাস্তবতা। সো আবার নির্বাচন পেছালেও সবাই মিলে মানবে কিংবা দেশের পরিস্থিতিটা এরকম স্থিতিশীলই থাকবে, এইটাকে আশা করাটাও একটু কিছুটা দুরূহ। সো সব মিলিয়ে আসলে ধরেন একটা সিদ্ধান্ত আসবে আশা করি, দেখা যাক কি আসে। সো এই জন্য আমরা আসলে জিনিসটা যেহেতু জটিল এবং আমাদের মূল দাবিটা যেহেতু আগে পড়ে না, আমাদের মূল দাবিটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোটের যাতে সংবিধান পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়, এই বিষয়গুলোকে যেহেতু আমরা মূল ফোকাস করছি, এই জন্যকে আমরা ওই গণভোটের বিতর্কে আমরা ঢুকিনি। আমরা দেখি কি হয়, আমাদের মূল দাবিগুলো যদি আমরা আদায় করতে পারি বাকিগুলো আশা করি অসুবিধা হবে না। আর 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যে নমিনেশন কিংবা মনোনয়ন কবে নাগাদ ফাইনাল হবে, এইটা আসলে বেসিক্যালি আমরা আসলে কিছুটা আগ বাড়িয়ে মনোনয়নের কাজটা আমরা করতেছি। এখনো পর্যন্ত এটা অফিসিয়াল কার্যক্রম শুরু হয় না। অফিসিয়াল কার্যক্রম শুরু হবে হচ্ছে গিয়া যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণা করলে ওইখানে নির্বাচন কমিশন বলে দিবে যে কবে মনোনয়ন ফরম নির্বাচন কমিশন থেকে তুলতে হবে, কবে নাগাদ জমা দিতে হবে, কবে নাগাদ তারা এটা যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা দিবে, কবে নাগাদ তারা ফাইনাল তালিকা দিবে, এবং কবে নাগাদ হচ্ছে ফাইনালি প্রার্থিতা প্রত্যাহার করার একটা সময় দিবে তারা। ওই যে ফাইনাল প্রার্থিতা প্রত্যাহার করার যে সময়, ওই সময়ে দেওয়ার পরে মার্কা যখন বরাদ্দ দিবে দলগুলো, মানে প্রার্থীদেরকে যখন মার্কা বরাদ্দ দিবে, তখন হচ্ছে দলের ফাইনাল চিঠিটা লাগবে। দল তখন দলের পক্ষ থেকে দলের সেক্রেটারি স্বাক্ষরিত একটা দল যে আমাকে মনোনয়ন দিল সেটার একটা চিঠি নির্বাচন কমিশন বরাবরকে প্রত্যেককে একটা করে দিবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একটা করে দিবে। ওইটাই হচ্ছে আসলে ফাইনাল মনোনয়ন। এর আগে এটা বহু ধাপে ওঠানামা করতে থাকবে এবং এটা পরিবর্তন হতে থাকবে। বিএনপি যেভাবে দিয়েছে দেখবেন এখান থেকে পরিবর্তন হবে, নতুন যেগুলো দিবে সেখান থেকেও পরিবর্তন আসতে পারে, অতএব এটা পরিবর্তন হতে থাকবে। এই কার্যক্রমটা ধরেন আগামী 1-1.5 মাস চলতে থাকবে। তো ওই যে যখন যে মার্কা বরাদ্দ হবে আপনি অফিসিয়ালি ফাইনাল বলতে পারবেন তখন। আর একটা ব্যাপার হচ্ছে প্রবাস থেকে নির্বাচন করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে প্রবাসের থেকে তো আসলে নির্বাচন করতে পারবেন না। আপনাদের যদি কারোর ওইরকম অবস্থা থাকে, এলাকায় যদি ওইরকম মোটামুটি কাজকর্ম থাকে, এলাকার সাথে যদি এরকম কানেক্টেড থাকেন, তাহলে আপনারা এসে তো অবশ্যই ধরেন মানে মনোনয়ন তো তুলতেই পারবেন। এখন মনোনয়ন তুলে ধরেন কাজ করার যে ব্যাপারটা, ধরেন এমন হলো যে আপনার এলাকায় আপনার থেকেও একজন বেটার ক্যান্ডিডেট আছে,
সেক্ষেত্রে তো দল তো আসলে সেক্ষেত্রে বেটার ক্যান্ডিডেটই দেওয়ার চেষ্টা করবে, এবং তখন আমাদেরকে আসলে যেটা করতে হবে যে সবাই মিলে ওই বেটার ক্যান্ডিডেটের জন্য কাজ করতে হবে। আমার এলাকাতেও ধরেন আমার থেকে বেটার ক্যান্ডিডেট যদি দল পায়, আমি নিজেই বলবো যে ভাই তাকে দেন, আমি তার হয়ে কাজ করি। দল শক্তিশালী হবে, এটা তো আমার ব্যক্তির ব্যাপার না। দল শক্তিশালী হলে আমি নিজেও শক্তিশালী হব। তো সেটা ধরেন সেই সুযোগ সবসময় আছে। আর ওই যে আমি তো আরো আগেই বললাম যে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয়, এরপরেও যে নির্বাচনগুলো আছে, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সকল নির্বাচনেই আমাদেরকে প্রার্থী দিতে হবে। তো আমাদের যে কোনো নির্বাচনেই যাতে আসলে প্রবাস থেকে এসে আপনারা প্রার্থী হন, কাজ করেন, এলাকায় নির্বাচনী কার্যক্রমে যুক্ত হন, দলকে শক্তিশালী করেন, এটা তো আমরা অবশ্যই চাই। যাদের সেই সক্ষমতা আছে, সুযোগ আছে, তাদেরকে অবশ্যই আহ্বান যে আপনারা আসেন। জি, ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমরা পরবর্তীতে আর একটা প্রশ্ন আছে আমাদের হাদিস মিয়া। হাদিস ভাই, তোদের সংক্ষিপ্তভাবে আপনি আপনার প্রশ্নটা করবেন আশা করতেছি। আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া থাকি, কেএলএ, আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, শুনতাছি কিছু লোকের মাধ্যমে যে বাংলাদেশে এখন ইলেকশন হবে না, যে পরিকল্পনা চলতেছে ডক্টর ইউনূস আরো 5 বছর থাকবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে কমিটি এনসিবি হয়েছে কি না সেটা আমি জানি না, আমি পাইছি না এখনো। আমাদের গ্রাম পর্যায়ে অনেকে আমাদের প্রশ্ন করতেছে যে এনসিবি তে তুমি যে যোগ দিছ, এখনো তো আমাদের গ্রামে এনসিবি আসে নাই, কমিটি নাম হয় নাই, যে কিভাবে আমরা যুক্ত হব বা এনসিবি কিভাবে আমরা সামনে গণভোট দেব, বা আমরা এনসিবির হাত কিভাবে শক্তিশালী করব, ওইটা যদি জনগণের কাছে যদি গ্রামে না পৌঁছে, যে তারা কিভাবে এনসিবি কে চিনব, আর এনসিবি হাতকে শক্তিশালী করা, ওই এটি। ধন্যবাদ। হ্যাঁ, বুঝতে পারছি। জি, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। মানে এইটা একটা এক ধরনের রিউমার সবসময় চলতে থাকে, যে এই সরকার আরো থাকবে, নির্বাচন হবে না। এরকম কোনো বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে নাই, সরকারেরও এরকম কোনো আকাঙ্ক্ষা নাই। সরকারের দিক থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আমরা দায়িত্ব হস্তান্তর করব। সরকারও এই ব্যাপারে ডিটারমাইন্ড। অতএব এটা এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে নাই যে এই সরকার আসলে স্টে করবে কিংবা আরো বেশি দিন থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, এটা ঠিক আছে যে হয়তোবা গ্রামে গ্রামে আমরা পৌঁছাতে পারিনি। তো সেক্ষেত্রে যারা আসলে চান একটা নতুন রাজনৈতিক গড়ে উঠুক, নতুন রাজনৈতিক দল গড়ে উঠুক, এটা দুই দিক থেকেই আসলে যোগাযোগটা হইতে হবে। ধরেন কমিটির দিক থেকেও যেমন গ্রামে যাবে, গ্রামের দিক থেকেও আসলে খুঁজে বের করার চেষ্টা করতে হবে যে আচ্ছা ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় কিংবা আমাদের উপজেলায় কারা আসলে এনসিপি নিয়ে কাজ করতেছে, দেখি তাদেরকে একটু খুঁজে পাওয়া যায় কিনা। তো ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই মুহূর্তে কমিটি আছে কিনা আমি ঠিক শিওর না। আমার যতটুকু ধারণা একটা সমন্বয় কমিটি আছে। হ্যাঁ, তো আমি দেখি যদি আমি কোনো নাম্বার পাই, আমি এটা আলামিনের কাছে দিয়ে দিব আপনাকে যাতে পৌঁছে দেয়। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে কি আমাদের যে কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উনি ব্রাহ্মণবাড়িয়ার, তো আমরা ওনার সাথে যোগাযোগ করে আপনার কাছে ইনফরমেশনটা আশা করি যে পেয়ে যাবো। জি, এটা খুবই ভালো হবে। জি, থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে হাদিস ভাই। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আর এ সাদিক। জি, ফারুক ভাই, আমার কয়েকটা প্রশ্ন বা কয়েকটা জিজ্ঞাসা। প্রথমত, জুলাই ঘোষণাপত্রের সময় আমরা দেখতে পাই যে আমাদের কিছু নেতা এনারা কক্সবাজারে ঘুরতে গেছেন। আমাদের আমি যেটা আমার নিজস্ব ব্যক্তিতে বুঝলাম যে ওটার সঙ্গে তারা রাজি হয় না বা একমত ছিল না, দেখেই ঘোষণাপত্রের সময় তারা ওখানে উপস্থিত না থেকে কক্সবাজার গেল। আর একই সময়ে নাহিদ সাহেব বলেছিলেন যে ঘোষণাপত্রে আমরা ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে আমরা ছাড় দিব না। পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের পক্ষ থেকে জুলাই সনদে সিগনেচার করার জন্য যায় নাই। তার মানে কি আমাদের যে জুলাই যে সনদ যেভাবে আমরা চেয়েছি সেভাবে হয় নাই, তাই জন্য সেই কারণে হয়তো বা উনি যান নাই সিগনেচার করার জন্য, বা আমাদের দল সিগনেচার করার জন্য যায় নাই। এখন প্রশ্ন হলো, এই যে একটা দিন বা দুইটা দিনের একটা অনুষ্ঠান হয়, যেমন ধরেন জাতীয় নির্বাচন, তো জাতীয় নির্বাচন হবে একদিনের জন্য। এখন একদিন যদি সরকার
একটু বেঁকে বসে বা একটা পক্ষকে নির্বাচনে জয়ী করে দেয়, এটা হওয়াটা আমার মনে হয় না অস্বাভাবিক। কারণ সরকারের বলেন বা প্রশাসনের বলেন, যে কোনো জায়গায় বলেন, সব জায়গায় পদে পদে আওয়ামী লীগের যে আগের যে আমলের যে দোসরেরা, ছোট ছোট দোসরেরা এখনো বসে আছে, পুলিশে বসে আছে, সব জায়গায় বসে আছে। তো এরকম যদি কিছুটা হয়ে যায় তাহলে সেটার পরবর্তী পদক্ষেপ তো মনে হয় ভালো হচ্ছে না। তাই সেই জন্য যে গণভোটটাকে, সরকারের যে গণভোট বা আমাদের যে গণভোট, এই গণভোটটাকে যদি আমরা আগিয়ে নিয়ে আসতে পারি তাহলে পরবর্তী যে আমাদের যে নির্বাচন সেটা আরো আমার মনে হয় পরিষ্কার হয়ে যায়। এটা ছিল আমার প্রথম প্রশ্ন, সে ব্যাপারে আপনাদের মতামত জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো সদস্যদের নিয়ে। আমরা যারা সদস্য আছি তারা যখন সদস্য হিসেবে কাজ করব, সবাই আমাদেরকে চিনবে, আমাদেরকে জানবে। এখন একজন সদস্য, আমরা পূর্বে দেখতে পারছি যে আওয়ামী লীগের সময় ছিল যে সদস্যরা শুধুমাত্র ফুল টাইম রাজনীতি করতো, কিছু কিছু সদস্য তারা ফুল টাইম রাজনীতি করার পিছনে তারা এই রাজনীতি যে আপনার ব্যানারটাকে ব্যবহার করে বিভিন্ন রকম অপকর্ম করতো। তো আমার কথা হলো, যারা কিনা আমাদের সদস্য হবেন বা হতেছেন, তারা যদি ভবিষ্যতে ফুল টাইম রাজনীতি করেন এবং রাজনীতিটাকে পেশা হিসেবে নেন, তাহলে এই ব্যাপারে এনসিপি কি পদক্ষেপ নেবে? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। জি জি, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি গণভোট প্রশ্নে আমি একটু আগেও বলেছি যে যদি সত্যি আমিও মনে করি কিংবা আমরাও মনে করি যে এটা আগে করতে পারলেই ভালো হতো, এই যে রিস্কগুলো, এই রিস্কগুলো এড়ানো যেত। তারপরও ধরেন এটা তো একটা সেটেল হবেই, আশা করি এই সপ্তাহের ভিতরে আমরা একটা সমাধান মানে একটা সিদ্ধান্ত পাবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরেন আওয়ামী লীগ সকল কিছুকে ব্যবহার করে, সকল কিছুকে দখল করে কি বলে যে ওই ধরনের নির্বাচন করার পরেও তার 3টা নির্বাচনে কিন্তু জনগণের সামনে ওপেন হয়ে গেছে। এত শক্তি থাকার পরেও সে কিন্তু গোপনে করতে পারবে। তার মানে এখন কারো কাছেই বাংলাদেশে আওয়ামী লীগের মতো ওই পরিমাণ শক্তি নাই, কারো কাছেই নাই। অতএব যে কেউ যদি এটা করার চেষ্টা করে, অন্য শক্তিগুলো এবং জনগণের সামনে এটা ওপেন হবেই। সো এই ঝুঁকি যদি কেউ নেয়, সে তার রাজনীতিকে বিরাট মাত্রায় ঝুঁকির মুখে ফেলবে। অতএব এইটা হওয়ার সম্ভাবনা আমি মনে করি আপাতত কম। এটা একটা ব্যাপার। আরটা হচ্ছে যে কথাটা আপনি বলছেন এটা সত্যই, যে এই যে ধরেন এইভাবে কি বলে যে পরজীবী রাজনীতিবিদ তৈরি হওয়া, যে সে ফুল টাইম রাজনীতি করে, তার কোনো পেশা নাই, রাজনীতি হচ্ছে তার টাকা ইনকাম করার পেশা। রাজনীতিও একটা পেশা, কিন্তু ওই টাকা ইনকাম ক্ষেত্রে যদি আমরা দেখি, রাজনীতি তার টাকা ইনকাম করার পেশা। এইটা আসলে বাংলাদেশের রাজনীতির প্রধানতম সমস্যা। এটা হচ্ছে সদস্য দিয়ে আপনি বলেছেন, কিন্তু বড় রাজনীতিবিদদের ক্ষেত্রেও তো কথাটা তাই না? এখন ব্যাপারটা হচ্ছে যে এটার একটা পাল্টা মডেল আমাদেরকে আসলে তৈরি করতে হবে। তো পাল্টা মডেল তৈরি করতে গিয়ে আমরা নিজেরাই যদি এটার মধ্যে জড়ায় যাই, তাহলে অবশ্যই আমরা এটা পারবো না। তো এই ব্যাপারে এনসিপি যথেষ্ট মাত্রায় সচেতন, এবং এটা নিয়ে আমাদের যে আপনি যে প্রশ্ন তুলেছেন, এই প্রশ্ন তোলাকে আমি সাধুবাদ জানাই। এই প্রশ্ন আমাদেরকে প্রতিদিন তুলতে হবে, রেগুলার কথা বলতে হবে এগুলো নিয়ে, যাতে এই ধরনের কোনো কালচার এনসিপির ভেতরে গেড়ে বসতে না পারে। সবাই যাতে আসলে সচেতন থাকে, সব দিক থেকে যখন আওয়াজ ওঠে তখন কেউ যদি করতেও চায় তখন সে আসলে পিছিয়ে আসে। এটা হচ্ছে বাস্তবতা। জি, থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আরো 2জন ভাই হাত তুলছেন। আমাদের প্রিয় ভাই রোশন ভাই, যদি প্রশ্ন থাকে তাহলে হচ্ছে প্রশ্ন হয়ে গেছে, উনি হয়তো হাত নামাইতে ভুলে গেছেন। হ্যাঁ, যারা আমরা থেকে আর বলে দেই, আর যদি একটা বা দুইটা কোশ্চেন নিয়ে এরপর আমরা এটা ক্লোজ করে দিই। অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা আমি হয়ে একটু গেছে। চাচ্ছি হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত আছেন আমাদের ফরিদুল হক ভাই, সরি শেখ ফরিদ ভাই, এবং হচ্ছেন আমাদের রিয়াজ ভাই, ওনাদেরকে কিছু বলার জন্য আর কি। শেখ ফরিদ স্যার আছেন? শেখ ফরিদ স্যার মনে হয় কানেক্টেড নাই। আমি অনুরোধ করবো আমাদের প্রিয় ভাই রিয়াজ ভাইয়ের কাছে, মুশফিকুর রহমান রিয়াজ। জি, আসসালামু আলাইকুম। জি জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু দেরিতে জয়েন করেছি, আমাদের ফরিদুল হক একটু মুচকি হাসছেন। আশা রহস্য কিন্তু আমি জানি, অন্য কেউ জানুক না জানুক। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের যে সুন্দর একটা আয়োজন, এই সুন্দর আয়োজন আমি খুবই উপভোগ করতেছিলাম। আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলাম। আর বাংলাদেশে যেহেতু আমি একা থাকি, কাজেই সাথে সাথে আমি কিছু কাজও করছিলাম এবং মোবাইলটা নিয়ে ঘুরছিলাম, যে প্রত্যেকটা কথা যেন আমি মাথায় নিতে পারি এবং
এবং আমাদের প্রবাসী ভাইয়েরা যে প্রশ্ন করেছেন, মানে কি বলবো, আমি আসলে খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। এখন সময়ের কারণে হয়তো এটা আমাদের এনাম ভাই এটা ক্লোজ করতে চাচ্ছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আরো কন্টিনিউ করলে, আরো যদি এরকম পার্টিসিপেট করতে পারতো তাহলে ভালো হয়। এবং আমি অনুরোধ করব যে আপনারা এই অনুষ্ঠানটা একটা একটা রেগুলার বেসিস, এই যে আজকে যে আন্তরিকতাটা তৈরি হলো, আমাদের জনাব কেন্দ্রীয় যে আমাদের সমন্বয়ক বা খুলনা বিভাগের যে সম্পাদক এবং ইলেকশন কমিটিরও উনি একজন সদস্য, এই যে আজকে আন্তরিকতা আপনারা বিভিন্ন প্রশ্ন করলেন, এবং আরো মিস্টার ফরিদুল হক সাহেবকে আমি অনেক ধন্যবাদ জানাই যে উনি প্রত্যেকটা প্রশ্ন অ্যাড্রেস করেছেন এবং অত্যন্ত চমৎকার ভাবে আমাদের প্রবাসী ভাইদেরকে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। এইটা একটা দারুণ বিষয়। আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতি যেটা তৈরি হয়েছে, যে নেতাকে পাওয়া খুবই কঠিন কাজ, মানে নেতাকে ধরতে পাওয়া, নেতার সাথে কথা বলতে পারা, মানে একটা বিরাট ব্যাপার। মানে আমাদের কিশোরগঞ্জে জানেন একটা এই একটা মানে প্রচলিত আছে, মানে একটা আর কি বলে ফানি কৌতুক, যে আমাদের একজন নেতা আছে এই বিএনপি, নামটা না বলি, নামটা বললে কি বলতো, উনি কি বলতেন জানেন, বক্তৃতায় বলতেন যে আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে বসে চা পান করেছি। এইটা হলো তার মানে বক্তৃতার কথা। তাহলে চিন্তা করেন, তাহলে আমাদের দেশে এই যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং সাধারণ মানুষের মধ্যে যে সংযোগ, এই সংযোগের যেহেতু একটা টেকনোলজি তৈরি হয়েছে, যে আজকে যে টেকনোলজি, এইটা আমাদেরকে নেতৃত্ব এবং আমাদের সাধারণ কর্মী যারা আমরা সমর্থক, যারা আমরা এনসিপির ভালো চাই, তাদের মধ্যে যে একটা মেলবন্ধন তৈরি করবে, পরস্পরের কাছে নিয়ে আসবে, এইরকম একটা সংস্কৃতি আমরা তৈরি করতে চাই, যেটা বাংলাদেশে খুবই কম, এবং জামাত ইসলামের মধ্যে এটা আছে। এবং এইটা আমরা জামাত ইসলাম একটা অন্যরকম দল, সাধারণ মধ্যপন্থী দল হিসাবে এইটা মানে একটা খুবই প্রশংসনীয় ব্যাপার। এবং এইটা আমি অনুরোধ করবো আপনারা যারা আয়োজক রয়েছেন, তারা যেন এটাকে একটা রেগুলার, অন্তত মাসে না হলো 2 মাসে না 3 মাসে একটা আয়োজন করে। আজকে ফরিদুল হক আসছেন, আরেকদিন আরেকজন আসবেন, একদিন আরেকজন আসবেন, এবং এটা শুধু মালয়েশিয়াতে না, এটা বিভিন্ন দেশে হবে। এবং যুক্ত হওয়ার যে ব্যাপারটা, এটা শুধু সদস্যদেরকে যুক্ত করা, এখানে আমি একটু মতামত দিতে চাই সংক্ষেপে। সদস্যদেরকে যুক্ত করার চেয়ে যারা শুভাকাঙ্ক্ষী আছে, যেমন আমি তো আপনাদের কোনো সদস্য না, কিন্তু আমি এনসিপির গঠন লগ্ন থেকে যারা আমাকে চেনেন জানেন, বা ফরিদুল হক মিস্টার উনি আমাকে চেনেন জানেন, তো আমি এই যে তরুণদের দলকে প্রমোট করার জন্য আমার সীমাবদ্ধতার মধ্যে আমি চেষ্টা করে থাকি। এই জিনিসটাকে আরো কিভাবে প্রমোট করা যায় এবং শুভাকাঙ্ক্ষীদেরকেও যুক্ত করা যায়, এই কথাগুলো যে শুনবে, আজকের এই কথাগুলো আমি শুনেছি, আমার বিশ্বাস যে এই কথাগুলো যদি আরো অনেক মানুষ শুনে, বা যারা সমর্থক যে এনসিপিতে আসলে ফুল টাইম হবে কিনা, যেমন আমি নিজে উৎসাহ বোধ করছি যে আমি যে এতদিন পর্যন্ত অনেকটা নির্লিপ্ত আছি বা ছিলাম, সে আমি নিজে এখন পার্টিসিপেট করতে ইচ্ছে করছে, যে না আমি এখন তাহলে অ্যাক্টিভলি পার্টিসিপেট করি। এইভাবে আসলে একটা সুন্দর প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে উৎসাহ তৈরি করা দরকার। এবং অনেকগুলো প্রশ্ন উত্তর উনি যেভাবে ডেসপারেটলি দিয়েছেন, যৌক্তিকভাবে দিয়েছেন, এবং আপনাদের মাঝেও অনেকগুলো কনফিউশন উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আজকে যে ক্লারিফিকেশন দিলেন, এই ক্লারিফিকেশন নিয়ে আমরা পরবর্তীতে আমরা নিজেরাও আরেকজনের সাথে কথা বলতে পারবো স্বাচ্ছন্দ্যে। জি, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করেছেন মিস্টার ইঞ্জিনিয়ার জনাব এনাম, আপনাকেও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যারের পরিবর্তে যদি ফরিদুল হক ভাই কিছু বলতে চান। না, মানে স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি পুরোটা সময় ছিলেন এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ফিডব্যাক দিয়েছেন। এবং যে কথাটা উনি বললেন যে এটা যাতে আসলে রেগুলার করা যায়, তো আপনারা যেহেতু আপনারা রিমোটলি থাকেন, দেশে যারা আছে তাদের তো সবার সাথে সবার মোটামুটি দেখা সাক্ষাৎ রেগুলার হয়, তো আপনারা যদি রিমোটলি এরকম ধরেন প্রোগ্রাম আয়োজন করেন এবং অন্যান্য কেন্দ্রীয় নেতা যাদেরকে আপনারা এরকম মনে করেন, যোগাযোগ করে তাদেরকে যদি এরকম আলোচনা আনেন, তো এটা ভালো হবে। এটা আপনাদের মধ্যে একটা ধরেন তৈরি হবে, একটা উৎসাহ উদ্দীপনা, এবং ধরেন
আগ্রহ তৈরি হবে। তো এটা আপনারা আশা করি যে আমিও আশা করবো যে স্যারের পরামর্শ অনুযায়ী আপনারা জারি রাখবেন, তাহলে এটা ভালো ইয়ে হবে আর কি। জি ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই, আপনার সাথে আমি সবাইকে জানাতে চাচ্ছি যে ইনশাল্লাহ আমরা প্রতি মাসে এটা 2টা প্রোগ্রাম করব। আমাদের কমিটি গঠিত হয়েছে অক্টোবরে, এর মাঝখানে হচ্ছে কি আমরা তুষার ভাইকে নিয়ে এসেছিলাম, এবার আপনি আসলেন। ইনশাল্লাহ আমাদের নেক্সট 2 সপ্তাহের মধ্যে আরেকজন আমাদের কেন্দ্রীয় লিডার আমাদের সাথে সংযুক্ত হবে ইনশাল্লাহ। খুবই ভালো হবে। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ নামুল ভাই আপনাকে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, 2জন ভাই হ্যান্ড রেজ করছেন, আমরা আসবো আপনাদের কাছে। তার আগে হচ্ছে আমাদের রিয়াজ ভাই যদি থাকেন কানেক্টেড, মুশফিকুর রহমান রিয়াজ ভাই। মুশফিকুর রহমান রিয়াজ ভাই শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, মনে হয় উনি কানেক্টেড নাই এখন। আমরা একটু স্বপন আলী, আমাদের মুশফিকুর রহমান স্বপন সম্ভবত ভাই, আপনি হ্যান্ড রেজ করছেন, জি প্রশ্ন করবেন সম্ভবত। এই কোশ্চেনটা এরপর আর কাউকে নতুন আর কেউ যারা হ্যান্ড রেজ করছে শুধু তাদেরটা নেই, তারপর আমরা ক্লোজ করি। ঠিক আছে, শেখ ফরিদ ভাইকে যে ওনার মূল্যবান সময় আমাদের এখানে দেওয়ার জন্য এবং সেন্ট্রাল থেকে উনি যে আমাদেরকে সময় দিচ্ছে, এই জন্য ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই। ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন, যে আসলে আমাদের এই এনসিপিটা তো খুব নতুন এবং অল্প দিনের একটা দল, সেক্ষেত্রে প্রত্যেকটা দলের যে একটা অ্যানালাইসিস টিম থাকে, যে প্রত্যেকটা জেলা, এখন যেহেতু আমরা নির্বাচন নিয়ে আমাদের সবচেয়ে বেশি ফোকাস সামনের নির্বাচনটা, সেই ক্ষেত্রে কোন আসনের উইকনেস, কোন দলের উইকনেস, কোন দলের স্ট্রং আছে, এই বিষয়ে আমাদের এনসিপি আসলে প্রত্যেকটা আসন নিয়ে কাজ করতেছে কিনা, এটা আর কি ভাইয়ের কাছে আমার কোশ্চেন। জি অসংখ্য ধন্যবাদ ফরিদুল হক ভাই। হ্যাঁ, আমরা তো প্রত্যেকটা আসন নিয়ে আমরা কাজ করতেছি, যদিও ধরেন আমাদের ওই একেবারে অত সমর্থ হয়ে ওঠে নাই, তবে আসলে হয় কি যে এই ধরনের কাজ করতে করতে, কাজ করার মধ্যে দিয়ে কিন্তু সামর্থ্য গড়ে ওঠে। সো এটা আমাদের জন্য একটা দারুণ সুযোগ নিজেদের সামর্থ্যকে বৃদ্ধি করা এবং সামর্থ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা এই সুযোগটা কাজে লাগানোর জন্য একেবারে পূর্ণ মাত্রায় মানে কি বলে যে পূর্ণ মাত্রায় নিজেদেরকে আমরা নিয়োজিত করছি। বাকিটা দেখা যাক জনগণ কিভাবে রেসপন্স করে এবং আল্লাহ কিভাবে আমাদের পাশে থাকেন। আমরা নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। জি অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি এনামুল ভাইয়ের কাছে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করার জন্য আজকে সমাপ্ত বক্তব্য। জি আসসালামু আলাইকুম। আজকে যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ হচ্ছে গিয়ে ফরিদ ভাইকে। ফরিদ ভাই শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন 2 ঘন্টার বেশি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের ফরিদ স্যারকে। ফরিদ স্যার বাংলাদেশ থেকে দলকে ভালোবেসে, আমি ওনার কাছ থেকে মাঝে মাঝে অনুপ্রাণিত হই আর কি, যে উনি যেভাবে দলকে ভালোবাসে আমি চেষ্টা করি যে ওই লেভেলে যাওয়ার জন্য। কারণ আমরা নতুন রাজনীতিতে আসছি একটা তীব্র আকাঙ্ক্ষা থেকে। ধরেন যে আমি আবারও এটা উল্লেখ করবো যে আমাদের শহীদরা যে মারা গিয়েছে তীব্র আকাঙ্ক্ষা থেকে, দেশপ্রেম থেকেই তারা জীবনকে দান করেছে। তো আমরা সেরকম একটা আকাঙ্ক্ষা থেকেই আমরা রাজনীতিতে এসেছি। তো আমরা চাই যে আমাদের সেই ভালোবাসাটা যেন রাজনীতির মধ্যে ছড়ায় যায় এবং আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়ি। সেই লক্ষ্যেই সবাইকে অনুরোধ করব একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আগামী সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য। ধন্যবাদ সবাই। জি ধন্যবাদ সবাইকে। আজকে যারা কথা বলছেন এবং কথা বলতে পারেন নাই, আশা করতেছি সামনে আমরা আরো একটা মিটিং করব, হয়তো বা 2 সপ্তাহ পরে আমাদের যে কোনো একজন কেন্দ্রীয় নেতাদের নিয়ে। তো সেখানে ইনশাল্লাহ আমরা সবাই পার্টিসিপেট করব, কথা বলবো ইনশাল্লাহ। এ বলে আজকের এখানে শেষ করতেছি। ধন্যবাদ ফরিদুল হক ভাই আপনাকে। জি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ঢাকা থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই সফলতা পেতে পারি ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।